হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজকে আমাদের আলোচনার টপিক ছায়া প্রকাশনীর থেকে ক্লাস 11-এর যে সলিউশন সিরিজ চলছিল তার আজকে কার্য শক্তি সেই চ্যাপ্টার থেকে এমসিকিউ পার্ট বি প্রথম পার্ট আপলোড করা হয়ে গেছে। এবার পার্ট বি 33 থেকে 64 বাকি 32খানা ম্যাথ করে নেওয়ার পালা। চলো আর বেশি কথা না বাড়িয়ে এর পরের প্রশ্ন যেটা হচ্ছে 33 নম্বরের প্রশ্ন সেটা দিকে এগিয়ে যাই, কারণ তাড়াতাড়ি এই জিনিসগুলো কমপ্লিট করতে হবে। 33 নম্বরের ম্যাথটা কি বলেছে সেটা একটু দেখে নিই। এক জুল এক জুল এক জুল সমান কত? এক জুল সমান কত? এক জুল সমান এক কত? এক জুল সমান এক কত? দেখো, জুল হচ্ছে কার্যের একক। জুল হচ্ছে কার্যের একক। কার্যের একক কেমন একক? এসআই একক। কার্যের কেমন একক? এসআই একক। কার্য কি করে পাই আমরা? কার্য পাই বল গুণিত সরণ। তাহলে বলের এসআই একক নিয়ে নাও আর সরণের এসআই একক নিয়ে নাও। এটা হবে 1 নিউটন গুণিত 1 মিটার হয়ে গেল। তাহলে এটা হবে 1 নিউটন গুণিত মিটার। এটাকে হাইফেন দিয়ে লিখি আমরা, ইনটু থাকলে হাইফেন দিয়ে লিখি আমরা। যাই হোক, 34 নাম্বার প্রশ্নের দিকে এগিয়ে যাই। 34 বলেছে 1 কেজি ভরের গতিশক্তি 1 জুল হলে তার দ্রুতি কত? তাহলে আমরা জানি গতিশক্তি হয় হাফ এম ভি স্কোয়ার, সেটা দেওয়া আছে 1 জুল। এবারে হাফের জায়গাতে হাফ বসালাম, মাসটা দিয়েছে 1, ভিটা জানি না, এটা বসালাম 1 দেওয়া আছে। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 অ্যান্ড ভি ইজ ইকুয়াল টু √2, আর √2 মানে হচ্ছে 1.414, অলমোস্ট ইজ ইকুয়াল টু 1.41টা যদি আমি বাদ দিই। ওকে, 1.4 পর্যন্ত নিচে। অপশন ডি ইজ কারেক্ট। অপশন ডি ইজ কারেক্ট। 34 নম্বরের ম্যাথ কমপ্লিট। 35 নম্বরের ম্যাথের দিকে চলে যাই। 35 নম্বর জায়গা আছে এখানে করে নিই। একটি বস্তু কণা x = 0 থেকে x = 5 মিটার পর্যন্ত একটি বলের প্রভাবে f = এত x অক্ষ বরাবর গতিশীল। এক্ষেত্রে কৃতকার্য হবে, আচ্ছা এক্ষেত্রে কৃতকার্য হবে, তাহলে কৃতকার্য পেতে গেলে কাজ করি, এটার ইন্টিগ্রেশন করে নিই। f ডট dx মানে f dx অ্যাকচুয়ালি। তাহলে 7 - 2x 7 - 2x প্লাস 3x², এটার যদি ইন্টিগ্রেশন করে নিই আর সেই ইন্টিগ্রেশনটা থাকবে x = 0 টু x = 5, এত দূর পর্যন্ত ইন্টিগ্রেশনটা করতে হবে। ইন্টিগ্রেশন আসবে এটা 7x - 2x² 2 প্লাস 3x³ 3। ওকে ডান। সেটা কোথা থেকে কোথা? 0 থেকে 5, 0 থেকে 5। বেশ, তাহলে 7 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, 2 কেটে গেল, মাইনাস x² মানে আপার লিমিটের স্কোয়ার মাইনাস লোয়ার লিমিটের স্কোয়ার, প্লাস 3 কেটে গেল, x³ মানে 5-এর কিউব মাইনাস 0 তার কিউব। এটা আসবে 5 × 3 = 35 মাইনাস 5 × 5 = 25 প্লাস 25 × 5 = 125। এটা আসবে 135 নিউটন না জুল, 135 জুল। যোগ বিয়োগ করে পরে 135 জুল, যেটা ম্যাচ করছে অপশন ডি এর সাথে। অপশন ডি এর সাথে বোঝা গেছে। 36 নম্বর প্রশ্নের দিকে এগিয়ে যাই আমরা। একটি বস্তু কণার উপর একটি বল এত কাজ করছে, r1 r2 দিয়ে দিয়েছে, তাহলে কৃতকার্যটা কত? এখানে যে জিনিসটা আমরা বার করব সেটা হচ্ছে আর ভেক্টরটা বার করব। আর ভেক্টরটা কি করে পাবো? আর ভেক্টরটা পাবো r2 - r1 করে। r2 - r1 দুটো জিনিসের পজিশন ভেক্টরের মাইনাস করে দেবো, তাহলে আমরা r2 - r1 পেয়ে যাব, এবং যে লব্ধি দূরত্বটা সেটা পেয়ে যাব, বা পজিশন ভেক্টর যেটাই তোমরা নাম দিতে চাও দিতে পারো, সেটা আমরা পেয়ে যাবো এখানে 36। আর ভেক্টর দরকার আমাদের। আর ভেক্টরটা কি করে পাবো? r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। ওকে, r2 ভেক্টর কত দিয়েছে 36 এর ম্যাথটা? r2 ভেক্টর কত দিয়েছে? i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ প্লাস 2k ক্যাপ হলো, মাইনাস i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ প্লাস k ক্যাপ। তাহলে i তো ক্যান্সেল হয়ে যাবে, আর মাইনাস j দ্যাট ইজ মাইনাস 2j ক্যাপ, আর এখানে 2 ক্যাপ মাইনাস k ক্যাপ দ্যাট ইজ মাইনাস k ক্যাপ, সরি প্লাস k ক্যাপ। ওকে, আচ্ছা তাহলে f ভেক্টর এখানে দেওয়া আছে। f ভেক্টর কি দিয়েছে? f আছে 1 2 3 i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ প্লাস 3k ক্যাপ। ওকে, তাহলে ওয়ার্ক ডান পেতে গেলে কি করব? f ডট r ভেক্টর, f ডট r ভেক্টর ডটে হবে, এর তো কোনো i নেই, ফলে এই দুটো যদি ডট প্রোডাক্ট করি, j এর সাথে j যাবে -4, k এর সাথে k যাবে +3, উত্তর এলো -1 জুল। -1 জুল, সেটা ম্যাচ করছে অপশন বি এর সাথে। অপশন বি এর সাথে। ওকে ডান। চলো তারপরে 37 আসছে। 37 এ কি বলেছে? একটি ভর m কে একটি তারের সাহায্যে g/2 স্থির ত্বরণে নিচের দিকে x দূরত্বে নামানো হলে কৃতকার্যের মান কত? কৃতকার্যের মান হয় জেনারেলি mgh। m তো m আছে, gটা g/2 নিচে, mটা ক্যাপিটাল M আছে, আর gটা g/2 নিচে, আর নামিয়েছি হাফ x ডিস্টেন্স, তাহলে হাফ mgx। দিস ইজ দ্য অ্যান্সার, হাফ mgx। কোনো স্কোয়ার টার্ম আসবে না, অনলি সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, 38 এর দিকে এগিয়ে যাই।
একটি বস্তু কণার উপর এত নিউটন বল ক্রিয়া করার পর কার্য শূন্য হলো, যদি বস্তু কণাটি এত রেখা বরাবর গতিশীল হয় তবে কে এর মান কত? খুব সুন্দর একটা প্রশ্ন, কিন্তু এটার দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। প্রশ্নটা কিন্তু খুব সুন্দর। আমরা প্রথমে ইকুয়েশনটা বার করব। কার ইকুয়েশন? দুটো পয়েন্ট বার করব অ্যাকচুয়ালি, দুটো পয়েন্ট বার করব অ্যাকচুয়ালি, তারপরে সেই পয়েন্টের অ্যাবাউটে পজিশন ভেক্টরটা বার করার চেষ্টা করব। তো এটা কিভাবে করছে একটু লক্ষ্য করো, এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন, ঠিক আছে? প্রথমে স্ট্রেট লাইনটা দিয়ে দিয়েছে, যে বরাবর ওই বলটা ক্রিয়াশীল, মানে বস্তুটা সরণ ঘটেছে, ক্রিয়াশীল না, বস্তুটা সরণ ঘটেছে। 38 যে ইকুয়েশনটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে 3y + kx = 5। এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, স্ট্রেট লাইনের ইকুয়েশন, কারণ এটাকে আমরা লিখতে পারি কি যে 5 - kx / 3 পারি, এবং এটাকে যদি করি y - k/3 তার সাথে x + 5/3। ওকে, এটাকে তুলনা করলাম y mx + c এর সাথে, তাহলে আমরা এখান থেকে m পেয়ে গেলাম -k/3 আর c পেয়ে গেলাম 5/3। এইবার এই ইকুয়েশনটাতে x যদি 0 হয়, x যদি 0 হয় তাহলে y কত হবে? y হচ্ছে 5/3। আর y যদি 0 হয় তাহলে x কি? তাহলে x কত দাঁড়াবে? x দাঁড়াবে, y যদি 0 হয়, এখানে দেখো দেখতে সুবিধা হবে, y যদি 0 হয় তাহলে এই পার্টটা 0। ওকে, তাহলে x কত হবে? 5 k, 5/k, বা এখানেও চাইলে বসাতে পারো, y টা 0, y টা যদি 0 হয় তাহলে x টা কত এলো? 3 3 কেটে যাবে, আর ওই পাশে গেলে -5 / -k, দ্যাট ইজ 5/k। যেটাতে ইচ্ছা বসাতে পারো, এটাতে বসালে দেখতে সুবিধা হচ্ছে, আর কিছু না। চলো তাহলে তারপরের স্টেপটা যেটা পাবো আমরা সেটা একটু দেখে নিই, চলো পরিষ্কার করা হয়ে গেছে। নেক্সট, আচ্ছা তাহলে আমাদের ইকুয়েশনটি কীরকম দাঁড়ালো? ইকুয়েশন করে আসি, আগে স্ট্রেট লাইনটি কীরকম দাঁড়ালো? স্ট্রেট লাইনটা এরকম দেখতে হবে। আচ্ছা, x যখন 0 তখন y এর মান কত? 5/3। তাহলে এটা কত হবে? 0,5/3, আর এটা কত হবে? y যখন 0, এর জন্য তো y 0, x অক্ষের উপরিস্থিত কোনো বিন্দুর ইকুয়েশন কি হয়? y 0, y 0 মানে হচ্ছে 5/k, 0। ওকে, এই দুটো বিন্দুর মধ্যেও কিন্তু চলাফেরা করছে। ওকে, তাহলে আমরা ফোর্স পেয়ে গেছি। ফোর্স কত দেওয়া আছে? ফোর্স দেওয়া আছে 2i + 3j, 2i + 3j ডট, এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা কি হবে? x2 - x1 i cap, y2 - y1 j cap। x2 কত? 5/k, তাহলে 5/k - 0 i cap প্লাস y কত? 0 মাইনাস y1 কত? 5/3 j cap, 5/3 j cap। এটা দাঁড়াবে কাণ্ডটা। আচ্ছা, তাহলে একটা তো এটা দেওয়া ছিল, সরি, এটা ওয়ার্ক ডান হবে। তাহলে ওয়ার্ক ডানটা এলো 2i cap + 3j cap, 2i cap + 3j cap ডট 5/k - 0, দ্যাট ইজ 5/k i cap। ওকে, আর -5/3 j cap, -5/3 j cap। i এর সাথে i যাবে, দ্যাট ইজ 10/k, আর এটা যাবে -5, এটা এলো। আর ওয়ার্ক ডানটা কি পেয়েছি আমরা? 0, সেটা দেওয়া আছে, পাইনি, দেওয়া আছে। তাহলে 10/k = 5, ফলে k = 10/5, দ্যাট ইজ 2। অপশন 2 কোথায় আছে? এ তে আছে, তাহলে অপশন এ ইজ কারেক্ট, অপশন এ ইজ কারেক্ট। এরপরের যে প্রশ্নটা সেটা 2014 এইচএসে এসেছে। কোন স্প্রিংকে টেনে 3 সেন্টিমিটার প্রসারিত করলে ওর স্থিতিশক্তি হয় ইউ, তাহলে 6 সেন্টিমিটার টেনে বড় করলে ওর স্থিতিশক্তি কত হবে? স্থিতিশক্তি কত হবে না, স্থিতিশক্তির পরিবর্তন, সঞ্চিত স্থিতিশক্তি কত হবে? আচ্ছা চলো দেখে নিই। অর্থাৎ দ্বিগুণ টেনেছি, আগের থেকে দ্বিগুণ টেনেছি, দেখা যাক কীরকম কী আসে। ওটা এই পেনটা ইউজ করি। আচ্ছা 39, ওকে, 39, সেটা আছে প্রথমে 3 সেন্টিমিটার, দেন আরও 3 সেন্টিমিটার, মানে 6 সেন্টিমিটার, তাই তো? 6 সেন্টিমিটার প্রসারণ, 6 সেন্টিমিটার করলে কত হবে? আচ্ছা, তাহলে আমরা লাগাতে পারি যে পোটেনশিয়াল এনার্জি সেটা কত হবে? হাফ কে এক্স স্কোয়ার, মানে হচ্ছে হাফ ইন্টু কে, এর মান জানি না, ইন্টু এক্স স্কোয়ার কত? 3 সেন্টিমিটার, ফলে 3/100 মিটার তার স্কোয়ার। আর এই পোটেনশিয়াল এনার্জিটা দিয়েছে ইউ, ফলে ইউ দাঁড়িয়ে গেল হাফ ইন্টু কে ইন্টু 9/100 তার স্কোয়ার, 9/100 তার স্কোয়ার। এইবার যদি পোটেনশিয়াল এনার্জি কত হবে যদি হাফ কে ইন্টু এক্সটা হয়ে যায় 6 সেন্টিমিটার তার স্কোয়ার, মানে 6/100 তার স্কোয়ার, তাহলে হাফ ইন্টু কে, কেটা কত এলো? এমনি রেখে দেবো কি? আচ্ছা, কে নেমে গেল, 6 স্কোয়ার হচ্ছে 36 / 100 তার স্কোয়ার। এটার সাথে এটা কম্পেয়ার করলে 4কে বাইরে রেখে দাও, 4কে বাইরে রাখো, তারপর টোটালটা হচ্ছে হাফ ইন্টু কে ইন্টু 4 নিয়ে নিচে, ফলে 9 পড়ে আছে, 9 4 36, আর 100 তার স্কোয়ার। দেখো এই জিনিসটাই কি ইউ নয়? এই জিনিসটাই কিন্তু ইউ, ফলে হবে কত? 4u। আগের থেকে 4 গুণ বেড়ে যাবে, ফলে 4u ইজ দ্য অ্যান্সার, 4u সি।
অপশন সি ইজ কারেক্ট, অপশন সি ইজ কারেক্ট। ওকে, 40 নাম্বার প্রশ্নের দিকে এগিয়ে যাই। 40 বলছে একটি স্থির মানের বল এর প্রভাবে একটি বস্তুর বেগ, এটা দিয়ে দিয়েছে বস্তু কণার উপর ক্রিয়াশীল তাৎক্ষণিক ক্ষমতা নির্ণয় করো। এফ ডট ভি, জাস্ট এফ ডট ভি তাৎক্ষণিক ক্ষমতা, ব্যাস তাহলে হয়ে গেল। দুটো ডট প্রোডাক্ট করলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, চলো 40 নাম্বার প্রশ্নটা দেখে নিই। 40 যে এফটা দিয়ে দিয়েছে কত, আর এফটা দেওয়ার পরে ভিটা কত দিয়েছে সেই দুটো একটু দেখে নিই। এফটা দিয়েছে 10 10 20 10 10 20 10 আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপ প্লাস 20 কে ক্যাপ। আচ্ছা বেশ, আর এক্সটা দিয়ে দিয়েছে, ভিটা দিয়ে দিয়েছে 5 - 3 6, 5 - 3 6 প্লাস 6 কে ক্যাপ। ওকে, তাহলে পাওয়ার কি করে পাবো না, এফ ডট ভি, এফ ডট ভি, আই এর সাথে আই 50, জে এর সাথে জে -30, কে এর সাথে কে প্লাস 120। তাহলে 120 আর 50, 170 থেকে 30 বাদ দিলে 140 ওয়াট, 140 ওয়াট, 140 ওয়াট বা 140 জুল পার সেকেন্ড, যেটা ইচ্ছা। অপশন সি ইজ কারেক্ট। চলো 41 এর দিকে এগিয়ে যাই। 41 বলেছে নিচের কোন ক্ষেত্রে স্থিতিশক্তিকে প্রকাশ করা যায়। এটা কিন্তু আমি বারবার বলেছিলাম এর আগের ভিডিওতেই। একটা প্রশ্ন আমি ছিল, কত নাম্বার আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, এর আগের ভিডিওতেই ছিল যে ওয়ার্ক ডান তার যেটা নেগেটিভ ভ্যালু সেটা আমাদেরকে কিন্তু স্থিতিশক্তি দেয়। ওয়ার্ক ডানের নেগেটিভ ভ্যালুটা আমাদের কিন্তু স্থিতিশক্তি দেয়, বাট এই ওয়ার্ক ডানটা হতে হবে কনজারভেটিভ ফোর্সের জন্য, কনজারভেটিভ ফোর্স, ডিউ টু কনজারভেটিভ ফোর্স। যদি এটা মানে সংরক্ষী বল, লাইক উদাহরণের যদি বলি, উদাহরণ দিলে বুঝতে পারবে, মহাকর্ষ বল। উদাহরণ যদি বলি তাহলে মহাকর্ষ হয়ে গেল, তাহলে বলতে পারি কুলম্বীয় বল, দুটি চার্জের মধ্যে যে বলটা কাজ করে, কুলম্বীয় বল। এই যে বলগুলো আছে, এই বলগুলো প্রত্যেকটা কিন্তু সংরক্ষী বল। কিন্তু এই ওয়ার্ক ডানটা কোনোদিনই হবে না নন কনজারভেটিভ ফোর্সের দ্বারা, যেগুলো বিরুদ্ধ বল, নন কনজারভেটিভ ফোর্স, বুঝতেই পারছো, যেগুলো বিরুদ্ধ বল, লাইক মানে মতো, কার মতো, ঘর্ষণ বল। যদি আমি বলি আর একটা জিনিস, সেটা হচ্ছে সান্দ্রতা বল। নন কনজারভেটিভ ফোর্সের দ্বারা না, কনজারভেটিভ ফোর্সের দ্বারা যে ওয়ার্ক ডানটা হবে তার নেগেটিভ ভার্সনটাই দেয় কি, স্থিতিশক্তি, সঞ্চিত স্থিতিশক্তির সাথে বলের এটা হচ্ছে সম্পর্ক। তাহলে তোমরা অপশন চেক করো, দেখো কি আসছে। সংরক্ষিত বলের দ্বারা কিন্তু হবে। তাহলে সংরক্ষিত বলের দ্বারা যে কৃতকার্যটা, সেটা দ্বারা কেবলমাত্র সংরক্ষিত বল, অর্থাৎ অপশন বি ইজ কারেক্ট। অপশন বি তো, হ্যাঁ অপশন বি ইজ কারেক্ট। তাহলে 42, অপশন বিতে এই জিনিসটা ছিল, অপশন বি। 42 এর দিকে এগিয়ে যাচ্ছি। সমত্বরণে গতিশীল, ত্বরণটা হচ্ছে সমত্বরণে গতিশীল, এম ভর বিশিষ্ট একটি বস্তু কণা t1 সময়ে বেগ হচ্ছে ভি। তাহলে বলছে টি সময়ে বেগটা কত, টি সময় বেগটা পেতে হলে একটা কাজ করতে হবে, ত্বরণ গুণিত সময়টা টি। ত্বরণ কোথা থেকে পাবো, ত্বরণ এখান থেকে পাবো। এই ইকুয়াল টু কি হবে, v/t1, এখানে মানটা বসিয়ে দাও, v/t1 গুণিত টি। ওকে, পেয়ে গেছি যে টি সময় বেগটা কত, ভি ড্যাশ, সেটা কত, এটি, মানে হচ্ছে v/t1 গুণিত টি। আচ্ছা, আমরা ফলে টি সময় বার করতে চাইছি গতিশক্তিটা, তাহলে হাফ এম ভি ড্যাশ তার স্কোয়ার। ওকে, তাহলে হাফ ইন্টু এম ভি ড্যাশ কত না, v/t1 গুণিত টি, এটা স্কোয়ার হয়ে যাবে। ফলে আমার কাছে দাঁড়াবে হাফ এম ভি স্কোয়ার টি স্কোয়ার ডিভাইডেড বাই টি ড্যাশ তার স্কোয়ার। এটা ড্যাশ না 1, তাহলে হাফ ইন্টু এম ভি স্কোয়ার টি স্কোয়ার ডিভাইডেড বাই টি 1 তার স্কোয়ার, দ্যাট ইজ অপশন এ ইজ কারেক্ট। 43, 10 কেজি ভরের একটি বস্তুর বেগ 2 সেন্টিমিটার থেকে বেড়ে 4 সেন্টিমিটার করা হলো, এর জন্য কৃতকার্যের পরিমাণ কত হবে। তাহলে কৃতকার্যের পরিমাণ গতিবেগ দিয়ে দিয়েছে, আমরা কোথা থেকে বার করবো না, কার্য শক্তি উপপাদ্য যেটা, সেই কার্য শক্তি উপপাদ্য থেকে কিন্তু এই জিনিসটা বার করবো। এই টাইপের অঙ্ক এর আগেও আমরা করলাম এমসিকিউতে। ঠিক আছে, কত হবে, হাফ এম ভি টু স্কোয়ার মাইনাস ভি1 তার স্কোয়ার। ওকে, 43। তাহলে কি হবে, কৃতকার্যটা হবে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, সেটা কত না, হাফ এম v2 তার স্কোয়ার মাইনাস v1 তার স্কোয়ার। দেখো সবই দেওয়া আছে, হাফ এমটা আমরা বার করছি, v2 v1 সবই দিয়ে দিয়েছে। এমটা কত, 43 এম দিয়েছে 10 কেজি, আর 2 থেকে 4 হয়েছে, এটা হচ্ছে 10 কেজি, 2 থেকে 4 হয়েছে, 4টা অন্তিম, 2টা প্রথম। 4 স্কোয়ার মানে হচ্ছে 16, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, তাহলে 16 - 4 দ্যাট ইজ 12। তাহলে হাফ ইন্টু 10 ইন্টু 12 মানে 120 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 60 জুল ইজ দ্য অ্যান্সার। কার সাথে ম্যাচ করেছে, এর সাথে ম্যাচ করেছে। এটা এইচএস 2014 এসেছিল, তাহলে ইম্পর্ট্যান্ট একটা জায়গা, বোর্ডের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্ট্যান্ট প্লে করবে। 44 নাম্বার, একটি এম ভরের বস্তুকে উল্লম্ব দিকে নিক্ষেপ করায় সর্বোচ্চ এইচ উচ্চতাতে ওঠে। আচ্ছা, কত উচ্চতায় বস্তুটির গতিশক্তি প্রাথমিক মানের 75% হবে, অ্যাট হুইচ হাইট
অ্যাট হুইচ হাইট এই গল্পটা ঘটবে যে তোমার কাইনেটিক এনার্জি কেই ড্যাশ সেটা হবে কেইর 75%, মানে কেই গুণিত, আর জায়গা নেই আমার কাছে, আমি নিচটাতে লিখছি, কেইটা হবে কত, কেই ড্যাশটা কত হবে না কেই 75%, মানে 3/4 ওকে, এইটা যেন হয় এই হাইটটা। আচ্ছা ওঠা হয়েছে তো, ওঠা হয়েছে, কত উচ্চতে বস্তুটির গতিশক্তি প্রাথমিক মানের 75% হবে। আচ্ছা ছোড়া হয়েছে, উল্লম্ব দিকে নিক্ষেপ করা হয়েছে, উল্লম্ব দিকে নিক্ষেপ করা হয়েছে, ফলে একটা সার্টেন হাইট উঠে যাওয়ার পরে এইখানে একটা বেগ দিয়ে ছেড়েছি, ফলে একটা সার্টেন হাইট উঠে যাওয়ার পরে সেটার কাইনেটিক এনার্জি 3/4 অফ কাইনেটিক এনার্জি হয়ে গেছে। এখানে কাইনেটিক এনার্জি ছিল সর্বোচ্চ, বাট ওকে উঠতে হবে কিন্তু এইচ হাইট পর্যন্ত উঠতে হবে। ও একটা কোনো কোথাও একটা মিডিল কোনো পজিশনে আছে, ঠিক আছে, মধ্যবর্তী কোনো অবস্থাতে আছে, মিডিল মানে আবার মাঝখান ভেবে নিও না। ওকে, তাহলে ও এখন আছে কি বলছি, গতিশক্তিটা কি হবে, গতিশক্তিটা হবে 3/4 মানে 75%, প্রাথমিক মানে 75%। তাহলে হার আলো কত, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি সেটা কি দেয়, গেন ইন পোটেনশিয়াল এনার্জি, গেন ইন পোটেনশিয়াল এনার্জি। যে পরিমাণ গতিশক্তি হারালো সেই পরিমাণ স্থিতিশক্তি ওর মধ্যে সঞ্চিত থাকবে। পয়েন্টগুলো কিন্তু বুঝে 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 কিন্তু করতে হবে, ঠিক। তাহলে হারালো কত অংশ, 1/4, 3/4 আছে, ফলে হারিয়েছে কত, 3/4, সরি 1/4। ওকে, তাহলে তাহলে আমরা বলতে পারি যে ধরে নিচ্ছি ও এইচ ড্যাশ হাইট পর্যন্ত গেছে, এই গল্পটা ঘটেছে এইচ ড্যাশ হাইট যাওয়ার পর, এইচ ড্যাশ হাইট ওঠার পর, এটা হচ্ছে এইচ ড্যাশ হাইট। তাহলে এখানে গতিশক্তি কত পরিমাণ, গতিশক্তি কত পরিমাণ হারালো, মানে হারিয়ে পরে আছে কত, হারিয়েছে কত, 1/4 অফ কাইনেটিক এনার্জি, 1/4 অফ কাইনেটিক এনার্জি, সেটাই mgh ড্যাশ দেবে। আচ্ছা তাহলে mgh ড্যাশ ইজিক্যাল টু 1/4 অফ হাফ এম ভি স্কয়ার। কি দিয়ে ছেড়েছি আমি, ভি গতিবেগ দিয়ে ছেড়েছি, এই উচ্চতাটা দিয়েছে, আর কোনো ভি দেয়নি। ওকে, এই উচ্চতা দিয়েছে। আচ্ছা কত উচ্চতাতে এই গল্পটা ঘটবে, মানে এইচ ড্যাশটা জানতে চেয়েছে। আচ্ছা পূর্ণ এই যে হাফ এম ভি স্কোয়ার, পূর্ণ গতিবেগটা নষ্ট হতো যদি সে mgh হাইট উঠতো, ফলে হাফ এম ভি স্কোয়ারটাই তো mg, ফলে mg ড্যাশটা কত হলো না 1/4 অফ mgh, 1/4 অফ mgh, mg কেটে গেল, h ড্যাশটা হবে h/4, h/4, অপশন সি ইজ কারেক্ট, অপশন সি ইজ কারেক্ট, h/4। 45 এর দিকে চলে যায়, 45 কি দিয়েছে, একটি 2 কেজি ভরের বস্তু 40 সেন্টিমিটার উচ্চতা থেকে একটি স্প্রিং এর উপর পড়লো, যার বল ধ্রুবক 1960 নিউটন প্রতি মিটার। স্প্রিংটি কতটি সংকুচিত হবে। যদি ধরছি এই হাইট থেকে পড়েছে, তো এই হাইট থেকে বস্তুটি পড়েছে এবং এখানে ছিল স্প্রিং, স্প্রিংটা এটা পড়ার জন্য কত হাইট থেকে পড়েছে, এইচ হাইট থেকে পড়েছে, তাই তো। হাইট কিছু দিয়েছে 40 সেন্টিমিটার দিয়ে দিয়েছে, এটা 40 সেন্টিমিটার দিয়ে দিয়েছে, 40 সেন্টিমিটার থেকে পড়েছে। এটা পড়ার দরুন ও কিন্তু আর কিছুটা সংকুচিত হবে, কিছুটা হলো সংকুচিত হবে, স্প্রিংটা একটু ছোট আঁকতে হবে আমাকে, এমনি ধরছি আমি। তাহলে এই পরিমাণ ও কিন্তু সংকুচিত হয়েছে, কত, লেট ইট বি এক্স। ফলে ওর যে পোটেনশিয়াল এনার্জিটা আছে সেটা mg40 না, mg40 প্লাস এক্স, এখানে কিন্তু খেলাটা ঘুরে যাবে। এটাই যদি কেউ ভুল করো তাহলে আর অঙ্কটা মিললো না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। চলো তাহলে এটাকে সলভ করি। এবং এই যে ওর mgx প্লাস 40 বা 40 প্লাস এক্স, এই পরিমাণ যে স্থিতিশক্তি সেটা কিন্তু ওর মধ্যে হাফ কে এক্স স্কোয়ার, অর্থাৎ স্প্রিং এর যেটা সঞ্চিত শক্তি সেটা কিন্তু জেনারেট করবে। তাহলে mg 40/100 মাইনাস এক্স, এই পরিমাণ স্থিতিশক্তি ওর মধ্যে হাফ কে এক্স স্কোয়ারের জেনারেট করবে অ্যাকচুয়ালি। তাহলে মাসটা কত দিয়েছে, মাস দিয়েছে 2 কেজি, আর জিটা 9.8 ধরতে বলেছে। তাহলে 2 × 9.8 গুণিত 40/100 মাইনাস এক্স ইজিক্যাল টু হাফ ইন্টু কে, কেটা দিয়েছে 1960 গুণিত এক্স স্কোয়ার। এটা একটা দ্বিঘাত সমীকরণ আসবে, যাই হোক আমরা তার জন্য প্রস্তুত, অসুবিধা নেই, শ্রীধরাচার্য আমরা ইউজ করব। ফলে কি কেটে যাচ্ছে, আচ্ছা এখানে নিচে একটা 10 আসতো, এটাতে কেটে গেলে এটা 20 আসবে। তাহলে 2 10 এ 20, আচ্ছা বেশ, এখানে আর কিছু কাটবে, 2 5 এ 10, 1 এর 5 থাকছে বাইরেটাতে, আর এখানে 20 2 × 40, 20 5 এ 100। ফলে আমাদের কাছে কি এলো, 1 এর 5 ভেতরে আবার 2 এর 5 মাইনাস এক্স, ইজিক্যাল টু 10x স্কোয়ার, ফলে আমাদের কাছে এলো 2/25 মাইনাস 1 এর 5x ইজিক্যাল টু 10x স্কোয়ার। আচ্ছা এটাকে 25 দিয়ে গুণ করলে 2 মাইনাস 5x ইজিক্যাল টু 25 দিয়ে গুণ করলে 250x স্কোয়ার। ওকে, এক্স স্কোয়ারের সাথে একসাথে লিখে নিই টোটালটা, তাহলে 250x স্কোয়ার প্লাস 5x মাইনাস 2 ইজিক্যাল টু 0। এখানে এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেল, এই দ্বিঘাত সমীকরণটাকে সলভ করতে হবে। তাহলে x হতে পারে মাইনাস b, মানে -5 প্লাস মাইনাস রুট ওভার 5 স্কোয়ার দ্যাট ইজ 25 মাইনাস 4 × 250 × -20,
ওকে ডান। ডিভাইডেড বাই কত না 2 ইন্টু এ মানে হচ্ছে 250, এ মানে হচ্ছে 250, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে আমাকে সলভ করতে হবে, সলভ করার পরে কিন্তু জিনিসটার আমরা মান পাবো, এক্স এর মান কিন্তু আমরা পাবো, ঠিক কতটা সংকুচিত হয়েছে এক্স এর মান আমরা পাবো। আচ্ছা এক্স সমান কত দাঁড়ালো না -5 প্লাস মাইনাস রুট ওভার, এটা হচ্ছে 25, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 25 প্লাস এটা কত হবে, এটা হয়ে যাবে 250 দুগুণে কত 500, 4 গুণ করলে 1000, 1000 গুণিত 20 মানে হচ্ছে 20 পরে 250 দুগুণে 500, 500 দুগুণে 1000, 1000 মানে 3টে শূন্য, এর সাথে 3টে শূন্য, 1 2 3টে। কেন এরকম কেন আসছে, কিছু ভুল হলো কি? এটা তো 20 নয়, সরি এটা 20 নয় 2 তো, এটা তো 2, অনেক বড় টার্ম চলে আসছিল, এটা কিন্তু পূর্ণবর্গ রাশি হতো না, 2000 হবে, ঠিক আছে, ওই শূন্যটা এক্সট্রা নিয়ে ফেলেছিলাম, আর নিচে হচ্ছে কত 500, ফলে -5 প্লাস মাইনাস রুট ওভার 2025 ডিভাইডেড বাই 500, ডিভাইডেড বাই 500, রুট ওভার 2025 এটা কত হয়, এটা হবে 4 5 মানে 45, তাহলে -5 প্লাস মাইনাস 45 ডিভাইডেড বাই 500, ওকে এত মিটার। তাহলে এটা যদি সলভ করি দুটোই তো মাইনাস নেবো না, তাহলে 45 এর প্লাস ভ্যালুটা নেবো, কারণ এক্সট্রা নেগেটিভ এসে যাবে নাহলে। তাহলে 45 মাইনাস 5 ডিভাইডেড বাই 500, 100 যদি গুণ করে নিই তাহলে সেটা সেন্টিমিটার আসবে, তাহলে এটা 40 ডিভাইডেড বাই 500 গুণিত 1000, সরি 100, ফলে এটা 5, এটা কত 8, 8 সেন্টিমিটার, অ্যান্সারটা আসবে 8 সেন্টিমিটার সংকুচিত হবে। 8 সেন্টিমিটার কত নাম্বার, এটা 46 আই হোপ, না 45, 8 সেন্টিমিটার তো আমাদের অ্যান্সারে নেই, 10 সেন্টিমিটার দেওয়া আছে, 10 সেন্টিমিটার কোথায় ভুল করলাম, 45 মাইনাস 5 দ্যাট ইজ 40, তাহলে 40 যদি হয় 5 5 8 40, সবই তো ঠিক আছে। কোথায় করলাম ভুলটা, अब यहाँ से कहाँ जाए हम, तेरे बाहों में मर जाए हम। 2 কেজি ভর আছে, জিটা আছে 9.8, 10 দিয়ে ভাগ করলাম, আচ্ছা বেশ 9.8, আর ওইদিকে কত যাবে 20 যাবে, 2 10 এ 20, ওইদিকে 10 আছে, ওইদিকে 10 আছে, আর এদিকে হচ্ছে 9.8 ডিভাইডেড বাই 10, 9.8 তো কেটে গেছে, 2 5 এ 10, ফলে 1 এর 5 2 এর 5 মানে হচ্ছে 2 এর 25 বেস মাইনাস 1 এর 5 এক্স ইজিক্যাল টু 10x স্কোয়ার, 25 দিয়ে গুণ করলে 2, আর এটা হচ্ছে 25 দিয়ে গুণ করলে 5, আর এটা 25 দিয়ে গুণ করলে 250, তাহলে 250x স্কোয়ার প্লাস 5x, 250x স্কোয়ার প্লাস 5x মাইনাস 2 ইজিক্যাল টু 0, এখানে হচ্ছে -5 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 25 -4 ইন্টু এ মানে 250 ইন্টু সি মানে -5, তাহলে 4 5 এ 20, 4 5 এ 20 হলে এটা ভুল হয়েছে না, এই যোগটাতে ভুল হয়েছে, এটা কত হচ্ছে, এটা হচ্ছে 250 দুগুণে 500, বাট 4 গুণ আছে ফলে 1000, 1000 দুগুণে 2000, ঠিকই তো আছে, ঠিকই তো আছে, এটা তো 2000, 2025, 2025 মানে হচ্ছে 4 5, 4 5 এ 20, ঠিকই আছে, 45 টা স্কোয়ার 5 স্কোয়ার 25 আর 4 5 এ 20, 45, 45 মাইনাস 40 দ্যাট ইজ 45 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 40, 40 বাই আবার 500 আছে, তাহলে তো এটা 8ই আসার কথা, কোথায় ভুল হচ্ছে, এইখানটাতে এটা তো প্লাস হবে না, এক্স পরিমাণ তো আবার ঢুকেছে, ওহো এটা প্লাস হবে, প্লাস প্লাস প্লাস, তাহলে এইটা এক্স এর যে টার্মটা সেটা হয়ে যাবে ওই পাশে গেলে প্লাস, এই পাশে চলে এলে এটা মাইনাস, ফলে মাইনাস বি মানে 5 চলে আসছে, প্লাস মাইনাস বাকি সব ঠিক আছে, 4 ইন্টু এ ইন্টু সি ডিভাইডেড বাই 2 ইন্টু এ, বি স্কোয়ারের জায়গাটা এটাই, সেটা -5 হোক প্লাস 5 হোক যায় আসে না, এটা 5 আসবে, -5 না 5 আসবে, এটা 5 এলো, এটা 5 এলো, ফলে আমরা 45 এর প্লাস ভ্যালুটা নেব, তাহলে 45 প্লাস 5 দ্যাট ইজ 50, আর 50 কেটে গেলে এখানে 10 আসবে, এই জায়গাটা তো ভুল হয়েছিল, এটা 10 আসবে, ফলে এখানে 10 সেন্টিমিটার অ্যান্সারটা আসছে, অপশন এ ইজ কারেক্ট, প্লাস মাইনাসে ভুল হয়েছিল এখানটাতে, 50 সেন্টিমিটার ইজ দ্য সরি 10 সেন্টিমিটার ইজ দ্য অ্যান্সার, অপশন এ ম্যাচ করে গেছে, ওকে। একটা বাগানের, আচ্ছা 46 ম্যাথের আগে যাবার আগে বোর্ডটাকে আমি পরিষ্কার করে নিই, বোর্ডটাকে পরিষ্কার করে নিই, ওকে, বোর্ডটাকে পরিষ্কার করে নিই, চলো চলো চলো, তোমরা যারা এখন এই বয়সে ছাত্র জীবনে আছো তাদের কাছে একটাই কথা, সেটা হচ্ছে কোনো অবস্থাতেই নিজের সময়কে অন্তত কারোর জন্য সমর্পণ করে দিও না, লেখাপড়া বাবা মা এদেরকে ছাড়া, ওকে, তাহলে কিন্তু সময়টা আর ফেরত আসবে না, অর্থাৎ বলতে চাইছি এমন একটা জায়গাতে সময়টা খরচ করো, নষ্ট করো বলবো না, এমন এক জায়গাতে সময়টা খরচ করো
যাতে ভবিষ্যতে কোনোদিন আফসোস না হয়, ভবিষ্যতে কোনোদিন আফসোস না হয়। বুঝা গেছে? চলো, একটি বাগানের মালি একটি রোলারকে ঠেলে 20 মিটার নিয়ে গেল। দিস ইজ দ্য রোলার। রোলারকে ঠেলে 20 মিটার নিয়ে গেল, বাট রোলারের যে বলটা অ্যাপ্লাই করেছিলেন তিনি, সেইটা হচ্ছে 20 কেজি ওয়েট। 20 কেজি ওয়েট, ডাব্লিউটি মানে হচ্ছে ওয়েট। ওকে, 60 ডিগ্রি কোণে ছিল, 60 ডিগ্রি কোণে তাকে নিয়ে নেওয়া হয়েছে, মানে নিয়ে যাওয়া হয়েছে, বলটা 60 ডিগ্রি কোণে দেওয়া হয়েছে। আর এদিক বরাবর যে সরণটা আছে, এদিক বরাবর যে সরণটা সেটা হচ্ছে 20 মিটার। 20 মিটার। তাহলে আমরা কাজ করব 20 মিটার, তাই তো? 20 মিটার আমরা কাজ করব, ওয়ার্কডাউনটা বার করব এফএস কস থিটা দিয়ে পর। এফএস কস থিটা দিয়ে পর এফটা কত না 20 ইন্টু 9.8 ইন্টু কস থিটাটা কত, আচ্ছা এস এর মানটাকে বসাই 20 আর কস থিটাটা কত 60 ডিগ্রি, তাহলে কস 60 ডিগ্রি। কস 60 ডিগ্রি হাফ হয়, এটা কেটে পরে 10 থাকবে, 10 আর এটাতে কেটে যাবে এবং 1960 জুল আমাদের অ্যান্সার আসবে। 1960 অপশন এ ইজ কারেক্ট। অপশন এ ইজ কারেক্ট। ওকে, চলো তারপরে 47 এর দিকে এগিয়ে যাই আমরা। 47 এ কি দিয়েছে? এম ভরের ও ভি বেগের একটি কণার ভরবেগ হচ্ছে পি, কণাটির গতিশক্তি নিচের কোনটির সাথে সমান? এটা ফ্ল্যাট কোশ্চেন, যে পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m, এটাই হয় ওর গতিশক্তি। পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m কোথা থেকে পেলাম না? কাইনেটিক এনার্জি আমরা জানি যে হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার, এক কাজ করো, এম দিয়ে গুণ করো, এম দিয়ে ভাগ করো, হাফ এম ভি স্কোয়ার তো আছে, এম দিয়ে গুণ করো, এম দিয়ে ভাগ করো, ফলে নিচে এলো 1/2m, হ্যাঁ এলো, ওপরে থাকলো এম স্কোয়ার আর তার সাথে এলো ভি স্কোয়ার। এই যে এম ভি স্কোয়ার, এম স্কোয়ার ভি স্কোয়ার, সেটা কি পি স্কোয়ার নয়? মানে ভরবেগ তার স্কোয়ার, তাহলে আমাদের কাছে এলো পি স্কোয়ার বাই 2m। এখান থেকে আসে, এখান থেকে জেনারেট হয়। আই হোপ এটা জানো, অনেকে জানো, পি স্কোয়ার বাই 2m। অপশন এ ম্যাচ করে গেছে। আচ্ছা 48 এর দিকে চলে যাই। 48 এর, একটি সংস্থার স্থিতিশক্তি কি করে বৃদ্ধি করব? প্রথম কথা, সংস্থাটা দ্বারা কাজ করাবো, সংস্থা দ্বারা কৃতকার্য করানো হবে, সংস্থা দ্বারা কৃতকার্য। আর দ্বিতীয় কথা, যে কৃতকার্যটা করাবো সেই কৃতকার্যটা সংরক্ষী যেসব বল থাকবে তাদের বিরুদ্ধে কৃতকার্য করতে হবে। সংরক্ষী বলের বিরুদ্ধে কৃতকার্য করতে হবে, তবেই কিন্তু আমার সংস্থার পোটেনশিয়াল এনার্জিটা গেন করবে, পোটেনশিয়াল এনার্জিটা গেন করবে। ওকে, 49 এ দিয়ে চলে যাই। আচ্ছা এটা ম্যাচ কার সাথে করলো? সংস্থার দ্বারা করতে হবে সংরক্ষিত বলের বিরুদ্ধে। অপশন এটা ম্যাচ করলো। ওকে, এই সংরক্ষিত বল অসংরক্ষিত বল নিয়ে প্রচুর কথা বলা হয়ে গেছে। আচ্ছা 49 50 এই দুটো দেখি কি বলছে। এই দুটো কিন্তু আমাদের কাজে লাগবে, এই উপরের সূত্রটা পি স্কোয়ার বাই 2m ইকুয়াল টু কাইনেটিক এনার্জি, এই জিনিসটা আমাদের কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, চলো দেখা যাক কীভাবে কী হচ্ছে। রেশিও জানতে চেয়েছে, তার ফলে আমাদেরকে দুটো জিনিস রাখবো, দুটো ভ্যারিয়েবল, যাদের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে, বাকিগুলোকে সরিয়ে দেবো। ঠিক আছে, দেখো কীভাবে করছি। দেখো 49 এর ম্যাথটা আছে। 49 কি বলেছে? 4 কেজি আর 5 কেজি ভরের দুটি বস্তু সমান ভরবেগ নিয়ে গেছে, তাহলে P1 আর P2 দুটোই কিন্তু সমান। ওকে ডান। বস্তু দুটির গতিশক্তির অনুপাত কত? তাহলে P ভেরিসাস কি হয়, মানে P স্কোয়ার ডিভাইডেড বাই 2m ইজিক্যাল টু কাইনেটিক এনার্জি। P স্কোয়ার ডিভাইডেড বাই 2m ইজিক্যাল টু কাইনেটিক এনার্জি, ইজিক্যাল টু দিচ্ছে এখন। তাহলে Pটা যদি কনস্ট্যান্ট হয়, P স্কোয়ারটা যদি কনস্ট্যান্ট হয়, P কনস্ট্যান্ট বা P স্কোয়ারটা কনস্ট্যান্ট, তাহলে কাইনেটিক এনার্জিটা কি হবে? ভেরিসাস 1/m, ভেরিসাস 1/m, কারণ Pটাও কনস্ট্যান্ট, P স্কোয়ার কনস্ট্যান্ট এবং 2টাও কনস্ট্যান্ট। ফলে কাইনেটিক এনার্জি দ্বিতীয়র অনুপাত কাইনেটিক এনার্জি প্রথম, সেটা হয়ে যাবে মাস প্রথম ইজ টু মাস দ্বিতীয়। এই প্রথম উল্টো অনুপাত হবে, কারণ ব্যস্ত অনুপাত তো, ফলে এটা হয়ে যাবে 5:4, 5:4, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, বা করেও দেখতে পারো, কারণ সময় নষ্ট হবে। 50 নাম্বারেরটা কি বলেছে? দুটি বস্তুকণার ভর যথাক্রমে এত, তাদের গতিশক্তির অনুপাত এত হলে রৈখিক ভরবেগের অনুপাত কত? আমাদেরকে বার করতে হবে এই উপরের এই রাশিমালাটা থেকে। P1 বাই P2 তার স্কোয়ার, P1 বাই P2 তার স্কোয়ার ইজিক্যাল টু কত? কাইনেটিক এনার্জি গুণিত 2 গুণিত মাস। ওকে, গুণিত 2 গুণিত মাস। তাহলে আমরা কি করবো? 1 2 নিয়েছি, ফলে এটাও 1/2 নেব, এটাও 1/2 নিয়ে নেব। আচ্ছা ডান, বোঝা গেছে। 2 এর তো কোনো নেওয়ার দরকার নেই, কারণ 2 একটা কনস্ট্যান্ট রাশি, আর মাসটাকেও নেব 1/2, 1/2। ওকে ডান। ফলে কাইনেটিক এনার্জি 1 আর 2 কত কত এলো? কাইনেটিক এনার্জির অনুপাত হচ্ছে 2:1, তাহলে 2/1। মাসের অনুপাত কীরকম আছে? একটা আছে m, একটা আছে 4m, তাহলে 4m, ফার্স্টে m নেব কারণ ফার্স্ট মাস, আর তারপর একটা 4m, তাহলে m কেটে গেল, 2 2 4 হলো, তাহলে 1/2। এবার যদি আমি নিই P1 বাই P2 কত, জাস্ট রুট নিয়ে নেবো, মানে √1/2, দ্যাট ইজ 1/√2, 1/√2 মানে 1:√2 বা 1/√2। অপশন এ ইজ কারেক্ট। 50 খানা ম্যাথ আমাদের এখানে কমপ্লিট। আমরা আরও 14 খানা ম্যাথ দেখে নেবো। 51 কি বলছে তার আগে বোর্ডটা করে নেবো পরিষ্কার। চলো 51 ম্যাথের দিকে এগিয়ে যাই। 51 নাম্বার কত? 51।
51। আশা করছি তোমাদের অঙ্কগুলো বুঝতে পারছো। দেখো বোঝাটা সবচেয়ে বড় কথা। আমি বারবার যে জিনিসটা বলি, কোনো স্যার কোনো টিচার নিজের বেস্ট দেবেন না তা হতে পারে না, অন্তত অনলাইন প্ল্যাটফর্মে। অফলাইন কিংবা যারা অলরেডি সরকারি চাকরিতে নিযুক্ত তাদের ব্যাপারটা আলাদা, কারণ তাদের পড়ালেই কি না পড়ালেই কি মাইনাস, মাসের শেষে মাইনে কিন্তু তারা পেয়ে যাবেন। এবার সবাই সমান হয় না, সেটা ঠিক কথা, অনেকে হয়তো আন্দোলন করতে পারেন, কিন্তু ব্যাপারটা হলো মোস্ট অফ দ্য টিচার্স আর সেম। ঠিক আছে, চলো আমরা পরের প্রশ্নটার দিকে চলে যাই। সেটা বলছে একটা 0.25 হর্স পাওয়ার মোটরের ইঞ্জিনের যে আরপিএম মানে রেভলিউশন পার মিনিট সেটা দিয়ে দিয়েছে 51। সেটা কত? ওমেগাটা দিয়ে দিয়েছে 60 আরপিএম। আরপিএম মানে হচ্ছে রেভলিউশন পার মিনিট। আমাদের দরকার রেভলিউশন পার সেকেন্ড, কারণ ওয়াটের গল্প আসবে। ওয়াটের গল্প কেন আসবে? কারণ পাওয়ার দিয়ে দিয়েছে 0.25 হর্স পাওয়ার, আর 1 হর্স পাওয়ার মানে হচ্ছে 746 ওয়াট। ফলে এর সাথে 746 গুণ করে নেব। আচ্ছা 0.25 মানেই তো হচ্ছে 1/4 অফ 746, এত ওয়াটে কনভার্ট করে নিলাম। আর ওয়াট মানে কি? ওয়াট মানে হয়ে গেল 7 4 6 জুল পার সেকেন্ড। ফলে আমাকে এটাকেও সেকেন্ডে আনতে হবে। তাহলে 1 মিনিটে হচ্ছে, 1 মিনিট মানে 60 সেকেন্ড, 60 সেকেন্ডে 600টা রেভলিউশন। তাহলে 1 সেকেন্ডে কত? 60 দিয়ে ভাগ, এটা আসবে আরপিএস, রেভলিউশন পার সেকেন্ড। সেটা হলো 10 রেভলিউশন পার সেকেন্ড। আচ্ছা তাহলে 10টা রেভলিউশন করতে গেলে ওর এতটা পাওয়ার লাগছে। একটা রেভলিউশন করতে গেলে কত লাগবে? 1/4 গুণিত 746 ডিভাইডেড বাই 10, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটাকে যদি 4 দিয়ে ভাগ করি, 4 একে 4 34, 4 8 32, 26, 4 6 24, 4 5 20। ভুল করলাম কি কিছু? এটা ডিভাইডেড বাই 100 মানে হচ্ছে 1/4 অফ 746, 746 ওয়াট হয়। ঠিক আছে। ইঞ্জিনের দক্ষতা 40% ধরতে হবে। ও আচ্ছা, এটা নয় তো, 40% ধরতে হবে, মানে এর 40%, এর 40%, এর আবার 40%, 40% মানে 20 দুগুণে 40, 20 5 100, মানে 2/5। এর সাথে আবার 2/5 ইন্টু করতে হবে, অর্থাৎ এর সাথে আবার 2/5 ইন্টু করতে হবে। 2/5 ইন্টু মানে 0.4 দিয়ে আবার গুণ, 0.4 দিয়ে আবার গুণ। তাহলে দেখা যাচ্ছে কি করা যায়, দেখা যাক। তাহলে 1/4 কি হচ্ছে এটা? 1/4 গুণিত 1/4 গুণিত 746, নিচে আবার কত? নিচে হচ্ছে আবার 10, নিচে হচ্ছে আবার 10, ঠিক করছি তো, ইন্টু 2/5, 2/5, 2/5। তাহলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 10 10 100, মানে 7.46, 7.46, 7.46 জুল, 7.46 জুল। ওকে, 7.46 জুল, 7.46 জুল। চলো কার সাথে ম্যাচ করলে? কত নাম্বার? অপশন এর সাথে ম্যাচ করে গেছে, অপশন এর সাথে ম্যাচ করে গেছে। চলো 52 বলেছে একটি এম ভরের বস্তুর, স্থির বস্তুর ওপর টি সময় ধরে টি বল প্রয়োগ করা হলো। আচ্ছা টি সময় পর বস্তুটির গতিশক্তি কত হবে? আচ্ছা তাহলে ত্বরণটা বার করে নিই। ত্বরণ হয় ফোর্স ডিভাইডেড বাই মাস পি বাই এম। এটা হয়ে গেল ওর মধ্যে ত্বরণ সৃষ্টি করবে। ওকে, তাহলে বেগটা কত হবে? বেগটা কত হবে? বেগ হবে এটি, বেগটা হবে কত? এটি, টি সময় পর বলেছে। তাহলে এটা কত? পি বাই এম গুণিত টি। তাহলে এবার আমরা বার করব গতিশক্তি, দ্যাট ইজ হাফ এম ভি স্কোয়ার। ফলে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, মানে এটা স্কোয়ার। তাহলে পি স্কোয়ার বাই এম স্কোয়ার গুণিত টি স্কোয়ার। একটা এম কেটে যাবে, পড়ে থাকছে হাফ পি স্কোয়ার টি স্কোয়ার ডিভাইডেড বাই এম, মানে পি স্কোয়ার টি স্কোয়ার বাই 2m, পি স্কোয়ার টি স্কোয়ার বাই 2m। অপশন বি ইজ কারেক্ট, অপশন বি ইজ কারেক্ট, অপশন বি এর সাথে ম্যাচ করে গেছে। তাহলে 53 নাম্বার ম্যাথের দিকে চলে যায়। 53 কি বলেছে? একটি বস্তুর রৈখিক ভরবেগ 50% বৃদ্ধি পেল, তাহলে তার গতিশক্তির কি রকম পরিবর্তন আসবে? এটা আমরা ওই পি স্কোয়ার বাই 2m ইজিক্যাল টু কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, এই সূত্রটা দিয়ে আমাদের কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে, সুবিধা হয়ে যাবে করতে, অসুবিধা কিছু হবে না। 53 ওকে, আমরা কি জানলাম? পি স্কোয়ার বাই 2m ইজিক্যাল টু কাইনেটিক এনার্জি বা এনার্জি লিখলাম আমি। ওকে, তাহলে ভরবেগ হচ্ছে 100%, 50% বৃদ্ধি পেয়েছে। ভরবেগকে একা রাখো, 2me, মাসের তো কোনো পরিবর্তন হবে না, তাহলে আমরা বলতে পারি পি স্কোয়ার ভেরিসেস কাইনেটিক এনার্জি, পি স্কোয়ার ভেরিসেস কাইনেটিক এনার্জি। গতিশক্তি শতাংশ কত শতাংশ বৃদ্ধি পাবে? তাহলে p2 বাই p1 তার স্কোয়ার ইজিক্যাল টু হবে e2 বাই e1, ফলে e2 বাই e1 আমাদের কাছে আসবে। p2 কত? প্রথমে যদি 100 ছিল, পরে 150 হবে, কারণ 50% বৃদ্ধি পেয়েছে। 50% তো, হ্যাঁ 50% বৃদ্ধি পেয়েছে। এটা যদি কাটি তাহলে 5 3 15 আর 5 2 10 তার স্কোয়ার, ফলে আসছে আমাদের কাছে 9/4। বৃদ্ধি কত? বৃদ্ধি কত? ডেল্টা ই। ছিল 4 হলো 9, ছিল 4 হলো 9, বৃদ্ধি কত? 5। কততে বৃদ্ধি? 4 এর বৃদ্ধি ইন্টু 100%, দ্যাট ইজ দ্য অ্যান্সার। 4 25 100 আর 25 5 125% বৃদ্ধি হবে। তাহলে শতকরা পরিবর্তন কত বা শতকরা বৃদ্ধি কত? সেটা হচ্ছে 125%। 125 ইজ দ্য অ্যান্সার, অ্যান্ড অপশন বি
ম্যাচ করে গেছে। তাহলে 54 প্রাথমিকভাবে স্থির অবস্থা থাকা এম ভরের একটি ব্লককে ভি বেগে গতিশীল এম ভরের একটি বুলেটে আঘাত করলো। তাহলে যদি আমরা লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন ল LMCL যদি অ্যাপ্লাই করি, তাহলে ক্যাপিটাল এম গুণিত 0 প্লাস স্মল এম স্মল ভি ইজিক্যাল টু হবে, দুটো বস্তু একসাথে চলে গেছে, মানে ক্যাপিটাল এম প্লাস স্মল এম, আর সংস্থাটির মানে বেগ কত জানি না, এই ভিটাই আমরা কিন্তু বার করবো। তাহলে এই ভিটা দাঁড়িয়ে গেল এম ভি, ছোট হাতের এম ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। এবার যদি এনার্জি কনজারভেশন ল লাগাই, এনার্জি কনজারভেশন ল ইসিএল লাগাই, ঠিক ইসিএল লাগাই, কারণ এটা একটা বলে দেওয়া নেই যদিও, তাও আমরা ধরে নিচ্ছি যে এখানে না বলেই তো দিচ্ছি যে গতিশক্তির হ্রাস কত হবে। তাহলে এটা একটা স্থিতিস্থাপক সংঘর্ষ নয়, হ্রাস মানে প্রথমে বেশি ছিল, তাহলে প্রথমটা কত, প্রাথমিক কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার অনলি, এই পার্টটা তো জিরো, কারণ বড় এম এর তো কোনো বেগই ছিল না, তাহলে তার গতিশক্তি কী করে থাকবে। এটা প্রাথমিকটা মাইনাস অন্তিমটা কত, অন্তিমটা হচ্ছে টোটাল মাসটা এটা চলে এসছে হাফ ইন্টু ক্যাপিটাল এম প্লাস স্মল এম, এটা হচ্ছে সিস্টেমের মাস, আর সিস্টেমের বেগ কত এটা, তাহলে ক্যাপিটাল ভি তার স্কোয়ার। ওকে, জাস্ট একটু ক্যালকুলেশন করতে হবে অ্যান্ড উই উইল গেট দ্য আনসার। আনসার 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 বললে তোমার স্ট্যান্ডার্ড আছে, কিন্তু অ্যান্সার বললে তোমার স্ট্যান্ডার্ড নেই, ঠিক আছে। আমরা ইংরেজিটাকে এই জায়গাতে দাঁড় করিয়েছি। তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কত দাঁড়াচ্ছে, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি দাঁড়াচ্ছে হাফ এম ছোট হাতের ভি স্কোয়ার মাইনাস হাফ ক্যাপিটাল এম প্লাস স্মল এম ক্যাপিটাল ভি এর স্কোয়ার, ক্যাপিটাল ভি এর এই মানটা পেয়েছি এটা স্কোয়ার, এম স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম তার স্কোয়ার। একটা ক্যাপিটাল এম প্লাস স্মল এম বেঁচে থাকবে আর একটা ক্যান্সেল আউট হবে, ফলে লসাগু নিয়ে নিচ্ছি ক্যাপিটাল এম প্লাস স্মল এম, এবং সেটা গুণ করলে আছে হাফ বাইরে নিয়ে নিচ্ছি। এবার যদি এটা করি তাহলে ক্যাপিটাল এম স্মল এম ভি স্কোয়ার প্লাস স্মল এম স্কোয়ার ভি স্কোয়ার, আর এখানে আছে মাইনাস স্মল এম স্কোয়ার ভি স্কোয়ার, এটা যাবে কেটে, ফলে আমাদের কাছে পড়ে থাকবে হাফ ক্যাপিটাল এম স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। এটা আমাদের অ্যান্সার হবে, আর সেটা ম্যাচ করছে সি এর সাথে, সরি ডি এর সাথে, যেটা স্মল এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই, এটা মাইনাস দেওয়া আছে সিটা না, ডি এরটা ম্যাচ করে যাচ্ছে। আচ্ছা 55 নাম্বার একটা দুটো স্টেটমেন্ট দিয়েছে, কোনটা সঠিক দুটো স্টেটমেন্টের মধ্যে সেই জিনিসটা, দুটোই সঠিক না একটা সঠিক না 2 নাম্বারটা সঠিক না কোনোটাই সঠিক না, এই টাইপের একটা জিনিস বলেছে। দেখো তো স্টেটমেন্টটাতে যে জিনিসটা বলেছে সেটা বলছে আগের ম্যাথটার সূত্র ধরেই কিন্তু বলা আছে যে শক্তির অপচয় যেটা হয় সেটা হচ্ছে এফ ইন্টু হাফ এম ভি স্কোয়ার, এই এফটা নাকি হয়, এখান থেকে তোমরা কাজ করো, এটা স্কোয়ার হবে। আচ্ছা হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, এটাকে কমন নিয়ে নাও, তাহলে এফটা কত দাঁড়ালো, এফটা তুলনা করলে ক্যাপিটাল এম ডিভাইডেড বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম, এটা নাকি হচ্ছে এফ এর মান, ঠিকই আছে। বাট এটা কখন প্রযোজ্য, যখন বস্তুটি প্রথম কথা গেঁথে যায়, আর শুধুমাত্র গেঁথেই যায় না, আর দ্বিতীয় কথা গেঁথেই যায় না, যদি হয় এটা একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ, যদি এটা স্থিতিস্থাপক সংঘর্ষ হতো তাহলে কিন্তু এনার্জিটা কনজার্ভ থাকতো, মানে কাইনেটিক এনার্জিটা কনজার্ভ থাকতো, কিন্তু কাইনেটিক এনার্জিটা কনজার্ভ নয়, কাইনেটিক এনার্জি কমেছে, ফলে এটা একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ, মাথায় রাখতে হবে, ঘর্ষণ লিখে দিচ্ছি তো আমি, সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ, বোঝা গেছে। ফলে এটা কিন্তু সর্বত্র প্রযোজ্য নয়। আর 2 নম্বর স্টেটমেন্ট যদি দেখি, 2 নম্বর স্টেটমেন্টে কি বলেছে, 2 নম্বর স্টেটমেন্টে বলা আছে যে বস্তু দুটির মধ্যে যদি একে অপরের সঙ্গে আটকে যায় তাহলে বলছে সর্বোচ্চ শক্তির অপচয় হয়। ইয়েস ইট ইজ, এটা কোনো কিছু বাদ দেয়নি, এটা কোনো কমপ্লিট ডাটা, এটা কিন্তু কমপ্লিট ডাটা দেওয়া আছে, যে হ্যাঁ যে যদি বস্তুটি গেঁথে যায় তবেই কিন্তু গতিশক্তি সর্বনিম্ন হয়, গতিশক্তির খরচ বা শক্তির অপচয় সর্বনিম্ন হয় যদি গেঁথে যায়, আলাদা হলে আরও কিন্তু শক্তির ক্ষয় হতো, সবচেয়ে মিনিমাম যেটা এনার্জি লস হচ্ছে সেটা যদি ওরা গেঁথে যায়, সেটা কমপ্লিট ডাটা দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রথমটাতে কোথাও একটা বলা নেই সর্বোচ্চ শক্তির অপচয় হয় এত, কিন্তু সেটা কখন, সেটা হচ্ছে শক্তির অপচয় মানে সেটা কি অস্থিতিস্থাপক সংঘর্ষ বলে দিয়েছে, কিন্তু গেঁথে যায় যখন, এই জিনিসটা কিন্তু বলা নেই। যাই হোক এই জিনিসটা বলা উচিত ছিল, ফলে স্টেটমেন্ট একের চেয়ে স্টেটমেন্ট বি কিন্তু মানে 2 নাম্বার স্টেটমেন্ট কিন্তু অলওয়েজ প্রযোজ্য, এটা প্রযোজ্য কিন্তু লেস ডাটা, এই জিনিসটা আমি বলবো। যাই হোক তাহলে অপশন ডিটা হচ্ছে কারেক্ট, বিবৃতি 1 সঠিক নয় কিন্তু বিবৃতি 2 সঠিক, তাহলে এটা হয়ে গেল অপশন ডি। এটা পড়েছে ওয়েস্ট, আচ্ছা যেই মেনে পড়েছে, চারটিখানি কথা নয়, যেই মেন 2013, যেই মেন 2013তে এই কোশ্চেনটা এসেছিল, ঠিক আছে। যাই হোক 56 এর দিকে এগিয়ে যাই। 56 এ কি বলেছে, একটি ফাইটার এয়ারক্রাফট উল্লম্ব বৃত্তাকার পথে ঘুরছে, আচ্ছা ঘুরুক, কি বলছে সর্বোচ্চ বিন্দুতে ন্যূনতম বেগ কত হবে,
এটা সেই উল্লম্ব গতি যেটা ছিল আর কি, উল্লম্ব বৃত্তাকার পথে কোনো বস্তুর গতি, সেইটা থেকে আমরা কিন্তু বলতে পারি, এটা থিওরিটিক্যাল একটা প্রশ্ন, যে সর্বোচ্চ বিন্দুতে ওর যদি রুট জি আর বেগ হয়, সর্বোচ্চ বিন্দুতে ওর যদি রুট জি আর বেগ হয়, তবে কিন্তু গোটা বৃত্তটা কমপ্লিট করে। 56 এই যে সর্বোচ্চ বিন্দুতে ওর বেগটা হতে হবে রুট জি আর, আর এখানে কত দিয়ে আমাকে ছাড়তে হবে না, রুট ওভার 5 GR। আই হোপ জিনিসগুলো মনে পড়ছে তোমাদের, ঠিক? তাহলে এটা হয়ে যাবে রুট জি আর, এবং সেটা ম্যাচ করছে কার সাথে, সি এর সাথে, ম্যাচ করছে। দেখো এটা কেরালা CEEE 2011-তে পড়েছিল, ওকে? হয়তো কেরালা কমন এন্ট্রান্স এক্সামিনেশন এই টাইপের স্টেট ওয়াইজ প্রচুর পরীক্ষা হয়, সবগুলো কিন্তু আমি জানি না, ঠিক? যাই হোক, একটি মসৃণ নততল গাবে এম ভরের একটি বস্তু এইচ উচ্চতা থেকে ভূমিতে এসে একটি অমসৃণ অনুভূমিক তলে গিয়ে পড়ে, ওই তলে আর কত দূর গিয়ে পড়ে ও থেমে যাবে। আচ্ছা, তাহলে এরকম টাইপের একটা ব্যাপার আছে। এটা বলছে আর কত দূর গিয়ে পড়ে থেমে যাবে, এখান থেকে বস্তুটাকে ছাড়া হয়েছে। তো বস্তুটা এখানে কি পরিমাণ জিনিস অ্যাচিভ করলো, এখান থেকে এই রাস্তাটাতে যে পরিমাণ অ্যাচিভ করেছে সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি। সেই কাইনেটিক এনার্জিটা কত, যে পরিমাণ স্থিতিশক্তি হারালো, দ্যাট ইজ mgh। আর এটার কাজ করেই ও কিন্তু ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য করবে, হলো WF, ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য করবে। এই উচ্চতা থেকে উঠেছে, হ্যাঁ? তাহলে এই mgh-টা ইকুয়াল হবে W ঘর্ষণের বিরুদ্ধে যে কৃতকার্যটা আছে তার সাথে। তাহলে ঘর্ষণ বল যেটা আমরা F দিয়ে ডিনোট করি, ঘর্ষণ বল গুণিত যে সরণটা হবে ততটা, কত দূর গেছে সেটা সেখান থেকে আমরা বার করতে পারবো, S-টা বার করতে বলেছে। ফলে mgh, আর এই F-টা কত আসবে, ঘর্ষণ বল মিউ দিছে, হ্যাঁ মিউ দিয়ে দিচ্ছে, কোনো অসুবিধা নেই। তাহলে মিউ এমজি হবে, কেন, কারণ এই বিন্দুতে এসে পড়ে এই যে ঘর্ষণ জায়গাটা আছে এর ওপর দিকে কত আর কিংবা এন, যেটাই তুমি বলো না কেন, নর্মাল ডিরেকশন ফোর্স, লম্ব প্রতিক্রিয়া বল, আর নিচের দিকে হচ্ছে এমজি। ফলে আমরা জানি ছোট হাতের এফ হয় মিউ গুণিত এন, তাহলে মিউ গুণিত এন এর জায়গাতে আমরা এমজি বসালাম, ফলে মিউ এমজি গুণিত এস, এমজি কেটে গেল, ফলে আমাদের কাছে এস চলে এলো h বাই মিউ, এই পরিমাণ দূরত্ব গিয়ে পরে থেমে যাবে, h বাই মিউ। অপশন বি ইজ কারেক্ট। বোঝা গেছে? 58 এর দিকে চলে যাই আমরা, চলো 58 এর দিকে চলে যাই। সেদিন যে আমার 3 ঘন্টার ভিডিওটা জ্বলে গেল, সেটা কিন্তু বলা যায় না। কারণ বলা যায় না কেন, তার কারণটা হলো যে আমি যে 3 ঘন্টা ক্লাস করাতে পারবো ইন ফিউচার, সেটা এখানে আমি নিজের কোথাও একটা ক্যাপাবিলিটি চিনতে পারলাম। নিজেকে চেনা এই পজিশনে দাঁড়িয়ে পড়ে বা বর্তমান যুগে দাঁড়িয়ে পড়ে নিজেকে চেনা অনেক বেশি কিন্তু প্রাধান্য পাওয়া যায়, অনেক বেশি প্রয়োজন যে তুমি ঠিক নিজেকে কতটা চেনো, নিজের ক্যাপাবিলিটি, নিজের উইক পয়েন্ট, স্ট্রং পয়েন্ট কতটা চেনো না চেনো, এটা কিন্তু ভীষণ মাইনে রাখে। যাই হোক, ভিডিও চলছে, ইয়েস চলছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার কি বলেছে যে ও পয়েন্ট থেকে এ পয়েন্ট পর্যন্ত একটা বস্তু এভাবে ঝুলছে যার দৈর্ঘ্যটা হচ্ছে এল। বেশ, একে টেনে ইচ্ছাকৃতভাবে এইদিকে একটা অনুভূমিক বেগ দিয়ে ওকে টেনে এইভাবে কিন্তু এই পজিশনে রাখা হলো, এই পজিশনে এতটাই বেগ দিলাম যাতে এতদূর পর্যন্ত উঠতে পারে। কোন পজিশন নাম্বার বি। এটা পজিশন কত ছিল, ও ছিল। তাহলে যে বেগটা দিয়েছি, ফলে এ বিন্দুতে পোটেনশিয়াল এনার্জি কত, 0, কোনো পোটেনশিয়াল এনার্জি ছিল না। কাইনেটিক এনার্জি কত, ইয়েস আমি একটা বেগ দিয়ে চলেছি, ফলে হাফ mv²। মাস দিয়েছি m, তাই তো? যদি মাস নাও দেওয়া থাকে অসুবিধা নেই, কেটে যাবে এমনি, তো m ধরে নিলাম আমি, ঠিক? বি বিন্দুতে পোটেনশিয়াল এনার্জি কত, বি বিন্দুতে পোটেনশিয়াল এনার্জি কিন্তু হচ্ছে, বি বিন্দুতে পোটেনশিয়াল এনার্জি কিছু দেওয়া আছে কি, আর কিছু দেওয়া নেই। আচ্ছা, বি বিন্দুতে পোটেনশিয়াল এনার্জি যেটা হচ্ছে সেটা হচ্ছে ও কত হাইট উঠেছে, এল পরিমাণ, ফলে mgl। আচ্ছা, বি বিন্দুতে কাইনেটিক এনার্জি কত, একটা কাইনেটিক এনার্জি আছে, আমি সেই বেগের মানটা জানি না, আমি ভিবি করে কাজ চালিয়ে দিলাম, ভিবি, আর এটার নাম আমি ধরে নিলাম ভি এ, যদিও সেটা ইউ দিয়ে দিয়েছে, পরে আমরা ভি এর জায়গাতে ইউ বসিয়ে নেব, ওকে? তাহলে আমি যদি বলি টোটাল এনার্জি অ্যাট পয়েন্ট এ ইজিক্যাল টু হতে হবে টোটাল এনার্জি অ্যাট পয়েন্ট বি। হ্যাঁ স্যার, হতে হবে, আমার সাথে একমত হবে নিশ্চয়ই। টোটাল এনার্জি অ্যাট পয়েন্ট এ, পোটেনশিয়াল প্লাস কাইনেটিক, পোটেনশিয়াল তো নেই, তাহলে পুরোটাই কাইনেটিক এনার্জি, হাফ mva তার স্কয়ার ইজিক্যাল টু হতে হবে টিই মানে হচ্ছে mgl, টিবি মানে টোটাল এনার্জি অ্যাট পয়েন্ট বি, সেটা হচ্ছে mgl প্লাস হাফ mvb তার স্কয়ার, ওকে? তাহলে আমরা এখান থেকে 2 দিয়ে গুণ করব, m গুলো কেটে দেবো, m কেটে দিলাম, 2 দিয়ে গুণ করলে va তার স্কয়ার ইজিক্যাল টু 2 দিয়ে গুণ করলে 2gl প্লাস 2 দিয়ে গুণ করলে vb তার স্কয়ার। এখান থেকে আমরা কাজ করতে পারি, va তার মান বসিয়ে নিই, দ্যাট ইজ u স্কয়ার ইজিক্যাল টু 2gl প্লাস vb তার স্কয়ার। এই জিনিসটা করে এখন আমি দাঁড়ালাম।
এখন বলেছে যে এই বিন্দুতে আর এই বিন্দুতে যে দুটো বেগ আছে তাদের মধ্যে লব্ধি বার করো, লব্ধি বার করো। আচ্ছা ঠিক আছে, কি বলেছে, বেগের পরিবর্তনের মান। আচ্ছা পরিবর্তন কত হবে, বেগের পরিবর্তন কত হবে না, অন্তিম বেগটা কত, ভিবি। আচ্ছা ভিবি ভেক্টর মাইনাস ভি এ ভেক্টর, এই দুটোর পরিবর্তন হবে। তাহলে এই বেগের পরিবর্তনটা কি পাবো না, ভিবি তার স্কোয়ার প্লাস ভি এ তার স্কোয়ার, ভেক্টর সূত্র যা সূত্র মাইনাস 2 VA VB cos থিটা। এখন VA আর VBর মধ্যবর্তী বেগ কত, এর বেগটা কোন দিকে হবে, উপর দিকে হবে, দিস ইজ দ্য VB, আর এই ইউটাকে আমি VA ধরেছি, ফলে এটা হবে ডিরেকশন। কিন্তু আমি এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণের মান জানি না, কিন্তু এই দুটো ভেক্টরের সাথে যে লম্বটা আছে, ভিবির সাথে লম্ব এ, ভি এর সাথে লম্ব এ, তাদের মধ্যবর্তী কোণের মান দেখতে পাচ্ছি, দ্যাট ইজ 90 ডিগ্রি, ফলে তাদের মধ্যবর্তী কোণটাও 90 ডিগ্রি। যদি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা না পাই, তাহলে ওই দুটো ভেক্টরের সাথে লম্বভাবে থাকা দুটো সরল রেখাংশের মধ্যবর্তী কোণ পাচ্ছি, সেটাই ওই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণের সাথে সমান হবে। তাহলে 90 ডিগ্রি, তাহলে cos 90, এটা 0 চলে আসবে, ফলে আমাদের কাছে আসবে ভিবি তার স্কয়ার প্লাস ভি এ তার স্কয়ার। ওকে, বা বলতে পারি যে ভিবি তার স্কয়ারের মান পেয়েছি, বা কোনো একটা বসালেই হলো। দেখো ভিবিটা অজানা, ফলে অজানাটাই আমরা বসাবো, অজানাটা ঠিক। ভিবি তার স্কয়ারের মান কি পাবো না, ইউ স্কয়ার মাইনাস 2gl, তাহলে ইউ স্কয়ার মাইনাস 2gl, আর ভিএটাই কত, ইউ স্কয়ার, ভিএটাই কত, ইউ স্কয়ার, ফলে আমাদের কাছে এলো 2u স্কয়ার মাইনাস 2gl। বাট এটা কিরকম ভেক্টর, এটা একটা ভেক্টর পেয়ে গেলাম, পরিবর্তনের একটা ভেক্টর পেয়ে গেলাম। আমাকে যদি শুধুমাত্র মান জানতে চাই ভি ভেক্টরের মড, তাহলে এখানে জাস্ট একটা রুট আসবে, যদি তোমাদের ওই রেজাল্টেন্ট অফ এ ভেক্টর বা একটা ভেক্টরের লব্ধি বার করার সূত্রটা মনে পড়ছে, ওকে, তাহলে সেটা আসবে কত, রুট ওভার 2টাকে কমন নিয়ে নিলে ইউ স্কয়ার মাইনাস জিএল, ইউ স্কয়ার মাইনাস জিএল, 2টা কমন নিয়ে নিচ্ছি, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি এর সাথে ম্যাচ করছে, কোনো এক্সামে পড়েনি এটা। আচ্ছা 59 নম্বরের প্রশ্নের দিকে চলে যাই, 59 নম্বরের প্রশ্নের দিকে এগিয়ে যাই। 59 নম্বরের প্রশ্ন কি দিয়েছে, 59 আচ্ছা একটা স্প্রিং এর কেসটা দিয়েছে, ঠিক আছে, দেখা যাক কিভাবে কি সলভ করতে পারি, দেখা যাক চলো। 59 নাম্বার, তাই তো, 59 নাম্বার 59 চলো 59 নাম্বার 59 কি বলেছে, কে দিয়ে দিয়েছে, একটা স্প্রিং ধ্রুবক দিয়ে দিয়েছে, স্প্রিং ধ্রুবকের মাসটা যেটা আছে সেটাও দিয়ে দিয়েছে, একটি অমসৃণ নততলে রাখা আছে। তাহলে ব্লকটির যে প্রাথমিক বেগ, একটা বেগ দিয়ে তাকে ছাড়া হয়েছে, স্প্রিং এর সর্বোচ্চ প্রসারণ কত হবে। আচ্ছা যে পরিমাণ বেগ দিয়ে আমি ওকে রেখেছি, দ্যাট ইজ হাফ এম ভি স্কোয়ার, সেটা দুটো কাজে ব্যবহৃত হবে। একটা কাজে ব্যবহৃত হবে যে ওর যে স্প্রিং পোটেনশিয়াল এনার্জি আছে সেইটার বিরুদ্ধে কাজ করবে, এবং এটা আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে ওয়ার্ক ডান থ্রু আউট দ্য ফ্রিকশনাল ফোর্স, ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য, এই দুটো কেসেই কিন্তু কাজে লাগবে। সিস্টেমটা একটু এখানে, সিস্টেমটা এইভাবে একটা আলম্ব আছে, এইভাবে স্প্রিং দেওয়া আছে, অ্যান্ড এখানে একটা বস্তু দেওয়া আছে, সেই বস্তুটাকে আমি টেনেছি এদিকে, অর্থাৎ একটা বল দিয়েছি এদিকে, এদিক বরাবর, ঠিক আছে, একটা বল দিয়েছি, ভি দিয়েছি, ভি এর মান দেওয়া আছে কি, ভি এর মান দেওয়া আছে, ভি বা ভি0 দেওয়া আছে অ্যাকচুয়ালি 4 মিটার পার সেকেন্ড, বেশ ভালো জিনিস, ভি0 আমিও এখানে ধরে নিলাম। তাহলে আমরা এখান থেকে কে এর মান জানি, এক্স এর মান জানি না, ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্যটা কত হবে, তাহলে ডাব্লিউএফটা কত হবে না, আমরা জানি উপর দিকে লম্ব প্রতিক্রিয়া বল, নিচের দিকে মাস এমজি, ফলে মিউ ইন্টু এমজি ইন্টু সরণ কতটা হয়েছে, সরণ হয়েছে এক্স পরিমাণ, এই যে এক্স পরিমাণ সরণ ঘটেছে, ফলে মিউ এমজি এক্স, এই মানটা এখানে বসাবো, তাহলে হাফ ইন্টু এম ইন্টু ভি0 তার স্কোয়ার, সেটা হবে হাফ কে এক্স স্কোয়ার প্লাস মিউ এম জি এক্স, এই জিনিসটা বসাবো, এটাও একটা এক্স এর দ্বিঘাত সমীকরণ আসবে যতদূর মনে হচ্ছে। তাহলে হাফ বসালাম, এম এর মান কত, এম এর মান হচ্ছে 1 কেজি, ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 4, ফলে 4 এর স্কোয়ার 16 ইজিক্যাল টু হাফ ইন্টু কে, কে এর মান কত, কে এর মান হচ্ছে 200 গুণিত এক্স স্কোয়ার প্লাস মিউর মান কত 0.7 ইন্টু এমটা কত, এমটা কিন্তু 1 কিন্তু জিটা কত, জি বলেছে কিছু ধরতে 10, আচ্ছা বাঁচলাম, গুণিত এক্স। এবার একটু সলভ করি, এটা সলভ করলে হবে 8, ফলে 8 ইজিক্যাল টু এটা কত হবে 100, এটা হবে 100 এক্স স্কোয়ার প্লাস 0.7 আর 7 এটা কেটে যাবে, ফলে 7x, আমাদের কাছে কত এলো না 100 এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 8 ইজিক্যাল টু 0। এই একটা দ্বিঘাত সমীকরণ আমাদের কাছে এলো, এই দ্বিঘাত সমীকরণটাকে সলভ করবো, দেখা যাক কত পাচ্ছি। এক্স এর মান আসবে মাইনাস বি মানে মাইনাস 7 প্লাস অর মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 7 স্কোয়ার 49 মাইনাস 4 ইন্টু 100 ইন্টু মাইনাস 8 মানে 4ac ডিভাইডেড বাই 2 ইন্টু এ মানে কত 100। বেশ ভালো জিনিস বোঝা গেল।
তাহলে এখানে হচ্ছে -7 প্লাস অর মাইনাস রুট ওভার 49 প্লাস এটা হবে 400 আর 8 3200, 8 3200 ডিভাইডেড বাই 200। ওকে, তাহলে আমাদের কাছে এটা হলো 3249, তাহলে -7 প্লাস মাইনাস রুট ওভার 3249 ডিভাইডেড বাই 200। এবারে 3249 একটা হবে 57, আই হোপ যতদূর মনে পড়ছে, এটা দেখে নিই একটু রিচেক করে। 7 স্কোয়ার 49 4, দেখো দুটো সংখ্যার স্কোয়ার করার ট্রিক কিন্তু আমার চ্যানেলে আছে, চাইলে দেখতে পারো। 7 স্কোয়ার 49 4, হাতে থাকলো 7 5 35, 35 গুণ 70 আর 4 74 আর 4 হাতে থাকলো 7, এবং 5 স্কোয়ার 25 আর 7 32, 25 আর 7 32। ইয়েস, তাহলে এই যে মানটা আসবে এটা আসবে 57। ফলে আমাদের কাছে হলো -7 প্লাস -57 ডিভাইডেড বাই 500, সরি 200 ডিভাইডেড বাই 200। যত আসবে ভ্যালু ততই আমরা বার করে নেব, অসুবিধা কিছু না। দ্বিঘাত সমীকরণ মানে যে জিনিসটা কঠিন হবে তা না, আমাদের শ্রীধর আচার্য স্যার কিন্তু দিয়ে গেছেন। তাহলে আমাদের কাছে x কত এলো, x আসবে নেগেটিভ ভার্সনটা তো নেব না, ফলে -7 প্লাস 57 ডিভাইডেড বাই 200, এটা মিটারে আসবে, সেন্টিমিটারে করলে মিটার আসবে, সেন্টিমিটারে করলে 100 দিয়ে গুণ, এটা কেটে গেল 2, ফলে 57 - 7 দ্যাট ইজ 50 ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার বা 0.25 মিটার, 0.25 মিটার হিসাবে দিয়েছে। তাহলে অপশন এটা হচ্ছে কারেক্ট, অপশন এটা হচ্ছে কারেক্ট। এটা হয়ে গেল 60 নাম্বার প্রশ্ন দিকে এগিয়ে যাই। 60 একটা ইন্টিগ্রেশন করতে হবে, f দিয়ে দিয়েছে তার ইন্টিগ্রেশন করতে হবে, এবং x এর লাস্টলি মানটা বসাতে হবে ক্যাপিটাল L। এটা সোজা আছে, ইন্টিগ্রেশন করে দিলে কাজ কমপ্লিট, ইন্টিগ্রেশন করে দিলে কাজ কমপ্লিট। 60 নাম্বার ম্যাথের দিকে চলে যাচ্ছি, আর বেশি ম্যাথ নেই আমাদের, ধৈর্য সহকারে একটু বসে রাখো। আচ্ছা, f = ax প্লাস ax প্লাস bx স্কয়ার, তাই তো, ax প্লাস bx স্কয়ার। ইয়েস, এটা আমরা ইন্টিগ্রেশন করব ওয়ার্ক ডানটা পাওয়ার জন্য। ওয়ার্ক ডান না সঞ্চিত শক্তি, ওয়ার্ক ডান না সঞ্চিত শক্তি, কিন্তু কার্য কত করতে হবে। আচ্ছা, এটা গুণিত dx কত থেকে কত, 0 টু l। আচ্ছা, f কত, ax প্লাস bx স্কয়ার, তার ইন্টিগ্রেশন করব উইথ রেসপেক্ট টু x, 0 টু l। তাহলে এর ইন্টিগ্রেশন করলে ax স্কয়ার বাই 2 প্লাস bx কিউব বাই 3, লেন্থটা হচ্ছে 0 টু l। ফলে আমাদের কাছে ওয়ার্ক ডান চলে এলো al স্কয়ার বাই 2 প্লাস bl কিউব বাই 3। এটা আমাদের সাথে কার সাথে ম্যাচ করছে, অপশন সি এর সাথে ম্যাচ করছে, অপশন সি এর সাথে। এটা যেই মেন 2014 তে এসেছে। তোমরা এতদূর পর্যন্ত করো, দেন আমি একটু জলটা খেয়ে নিই। আর 4টা ম্যাথ বাকি আছে। এর দিকে চলে যাই আমরা, 61 এর দিকে। 61 61, তাই তো। আচ্ছা, কে 1 থেকে 100 পর্যন্ত বাংলা লিখতে পারবে? আমরা কিন্তু দিনের দিন ভুলে যাই এগুলো, যত বড় হই, যত বড় বড় পড়াশোনা করি। আমরা তো অনেকে অ থেকে চন্দ্রবিন্দু লিখতে পারবো না, ইভেন আই অলসো। আচ্ছা, কোনো বিন্দু থেকে একটি অমসৃণ নততল বেয়ে একটি ব্লক স্থির অবস্থা থেকে ভূমি পর্যন্ত নেমে এলে সেটি কে গতিশক্তি পায়? যদি থিটাটা 45 ডিগ্রি হয়, তবে ওই ব্লকটিকে ভূমি থেকে নততল বেয়ে ওই বিন্দুতে ওঠাতে কত কৃতকার্য করতে হবে? বেশ ভালো জিনিস, এরকম একটা ব্যাপার। তাহলে সেই গা বেয়ে নিচে নেমে এসেছে, হাইট দিয়ে দিয়েছে, আচ্ছা, এইটাকে আমরা এক্স ধরছি, ওকে। থিটাটা দিয়ে দিয়েছে 45 ডিগ্রি, আচ্ছা, এইবার ভূমি থেকে ওঠাতে মিউটা দিয়ে দিয়েছে, দেখো কি দিয়ে দিয়েছে, মিউটা দিয়ে দিয়েছে 0.5। গতিশক্তি নেমে এলে সেটি কে গতিশক্তি পায়? আচ্ছা, ওপর থেকে নিচে যে নেমে আসছে এই কেটা কার সাথে ইকুয়াল হবে? mgh এর সাথে ইকুয়াল হবে। কেন mgh এর সাথে ইকুয়াল হচ্ছে? তার কারণ হচ্ছে কে পরিমাণ গতিশক্তি পায় নিচে নেমে এলে, তাই তো। আমি যদি ভুল না হয়, অমসৃণ নততল বেয়ে একটি ব্লক স্থির অবস্থা থেকে ভূমি পর্যন্ত নেমে এলে, না, তাহলে কেটা শুধুমাত্র mgh এ না, কেটা শুধুমাত্র mgh নয়, সরি, mgh প্লাস এই যে ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য হয়েছে মিউ mg cos থিটা গুণিত এই যে লেন্থটা গেছে x। এটা কি করে পেলাম? এটা পেলাম তার কারণ হচ্ছে যে ঘর্ষণের যে বলটা হয়, ঘর্ষণ বলটা, সেটা একটা নততল হয় মিউ mg cos থিটা, তাতে সেটা নিচের দিকে হলো, নিচের দিকে কত নিচের দিকে নেমে আসছিল, ফলে ওর কি হচ্ছে, mgh টা এখানে ছিল সর্বোচ্চ, এই জায়গাতে ছিল সর্বোচ্চ, ফলে নিচে নেমে আসছে, ফলে mgh টা এবং ঘর্ষণের বিরুদ্ধে কাজ করে আসছে, কারণ ও যে নিচে নামবার চেষ্টা করছে, ঘর্ষণ অলওয়েজ ওকে ওপর দিকে বাধা দিচ্ছে, এবং ওপর দিকে mg এর cos থিটা কম্পোনেন্টটা কিন্তু থাকে, থাকে ওপর দিকে, মানে ওইভাবে আমি বলতে চাইছি না, এদিক বরাবর কে থাকে, mg sin থিটা, আর এদিক বরাবর কে থাকে, mg cos থিটা। এটা ঘর্ষণে বলা হয়েছে অনেকবার,
এই পাশে হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল। তাহলে ঘর্ষণ বল কত হয় মিউ গুণিত এন, এনটা কার সাথে সমান এমজি কস থিটার সাথে সমান, ফলে ঘর্ষণ বল হয়েছে মিউ এমজি কস থিটা। জাস্ট একটু মনে করিয়ে দিলাম, এই পরিমাণ হচ্ছে। ফলে এম জি এইচ প্লাস মিউ, মিউর মান কত দিয়েছে হাফ, ইন্টু এম ইন্টু জি ইন্টু কস 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি গুণিত এক্স। এই এক্সটাকে লিখতে পারি কি দেখো তো, এই এক্সটাকে লিখতে পারি। আচ্ছা লম্ব দিয়েছে, অতিভুজ ধরলাম, তাহলে লম্ব অতিভুজের যে কাণ্ডটা হবে সেটা এরকম দাঁড়াবে, সাইন 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু নাথিং বাট লম্ব বাই অতিভুজ মানে এইচ বাই এক্স। হ্যাঁ হবে, সাইন 45 ডিগ্রি 1/√2 ইজ ইকুয়াল টু এইচ বাই এক্স। ফলে এইচ কত দাঁড়ালো, এইচ দাঁড়ালো আমাদের √2 গুণিত এইচ, √2 এইচ, এক্স এর মান দাঁড়ালো, এক্স এর মান √2 গুণিত এইচ। আর বাম পাশে সেই কে আছে, বাম পাশে কে আছে, ফলে এম জি এইচ প্লাস হাফ ইন্টু এম ইন্টু জি কস 45 1/√2 গুণিত √2 গুণিত এইচ। তাহলে √2 আর 1/√2 কেটে গেল, পড়ে থাকছে আমাদের কাছে এম জি এইচ প্লাস হাফ এম জি এইচ, হাফ এম জি এইচ, এম জি এইচ প্লাস হাফ এম জি এইচ। ওকে, কিন্তু কিন্তু একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে এইখানে এই জিনিসটা কিন্তু নেগেটিভ আসবে, এখানে এই জিনিসটা নেগেটিভ আসবে। কেন আসবে, এখানে ডিরেকশনের ভুল হয়েছে, এটা আমি ভাবছিলাম এখানে ডিরেকশনের ভুল হয়েছে। কেন হয়েছে দেখো, এখানে ছিল ওর পোটেনশিয়াল এনার্জি কত, এখানে ওর পোটেনশিয়াল এনার্জি ছিল এম জি এইচ। ওকে, এই পরিমাণ পোটেনশিয়াল এনার্জি ও কনভার্ট হয়েছে নট অনলি কাইনেটিক এনার্জিতে বাট অলসো অ্যাকচুয়ালি রাশিমালাটা এমনি হওয়া উচিত ছিল, তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে এমজিএইচ পরিমাণ স্থিতিশক্তির মধ্যে সঞ্চিত ছিল ডিউ টু হাইটের কারণে, এটা খরচা করেছে ও পোটেনশিয়াল কাইনেটিক এনার্জিতে কনভার্ট করেছে, প্লাস ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য করতে 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 নেমেছে। ফলে এই জিনিসটা কিন্তু আমরা পাবো কে ইকুয়াল টু এমজিএইচ মাইনাস এই জিনিসটা, ফলে আমরা এখানে পাবো মাইনাস, আর এটা হবে mgh/2। ফলে mgh কত পেলাম, mgh পেলাম 2k, mgh কত পেলাম 2k, আর এই ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য কত পেয়েছি হাফ mgh। তাহলে mgh যদি 2k হয় তাহলে হাফ mgh কত হবে, হাফ mgh হবে k। তাহলে যে পরিমাণ কৃতকার্যটা পাবো সেটা হচ্ছে কি বলেছে, তারপরে ওঠাতে গেলে কি পরিমাণ করতে হবে, কি পরিমাণ কাজ করতে হবে, ওই বিন্দুতে ওঠাতে কি পরিমাণ কৃতকার্য করতে হবে। তাহলে যে পরিমাণ কৃতকার্য করতে হবে সেটা হবে ওঠাতে, মানে হায়েস্ট পজিশনে ওঠাতে গেলে দুটো কাজ করতে হবে। একটা, ওর স্থিতিশক্তি ওকে দিতে হবে, ওর স্থিতিশক্তি ওকে ফিরিয়ে দিতে হবে। মানে হাইটে উঠছে মানেটা কি, ওর এই পরিমাণ শক্তি নিয়ে পরে তো উঠছে না, তবেই না সেই পরিমাণেই তো কৃতকার্য করছি, যাতে ঘর্ষণটাকেও আটকাতে পারে, অর্থাৎ মিউ এমজি কস থিটা গুণিত এক্স এই পরিমাণও কাজ করতে পারে, এটাকে আটকে পরে ওর মধ্যে এই পরিমাণ সঞ্চিত থাকবে। মানে আমি এমন এনার্জি দেবো, এই নিচ থেকে এমন এনার্জি দিয়ে পরে পাঠাবো, ধরে নাও 10 জুল, 8 জুল নষ্ট হয়ে যাবে, কিসের জন্য, ঘর্ষণের জন্য। 2 জুল নিয়ে ও যেন এখানে স্টোর থাকে, 2 জুল ওকে দিলাম, মানে এখান থেকে তোমাকে 200 টাকা দেওয়া হলো, 100 টাকা জানি ট্রেনের টিকিটে খরচা হবে, যেন 100 টাকা হাতেও থাকে, তাই না। তাহলে mgh এর মান পেয়েছি 2k, আর এই জিনিসটার মান পেলাম k, ফলে হয়ে গেল 3k। অর্থাৎ তার যে কাইনেটিক এনার্জিটা পেলো তার 3 গুণ কাইনেটিক এনার্জি দিয়ে ওকে যদি পাঠানো হয়, তবেই কিন্তু ও ওই হাইয়েস্ট পজিশনে, যে পজিশনে ছিল সেই পজিশনে আবার ফিরে যেতে পারবে। 3k পরিমাণ, অর্থাৎ আগের থেকে 3 গুণ বেশি কাইনেটিক এনার্জি দিয়ে বা কাজ করে আমাকে কিন্তু ওকে পাঠাতে হবে। এবং তার মধ্যে ম্যাক্সিমামটা না, মানে 1/3 অংশ, 1/3 অংশ কত হয়, 1k নষ্ট করছে, 1k নষ্ট করছে কোথায় না, ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য করতে হবে। 2k ওর মধ্যে স্টোর থাকবে, 100 টাকা খরচা হয়ে যাবে, 200 টাকা ওর মধ্যে স্টোর থাকবে। আই হোপ জিনিসটা বোঝা গেল। বাট টোটাল জিনিসটা সম্পন্ন হবে বা অঙ্কটা তখনই স্যাটিসফাই হবে যদিটা কেউ বলতে পারবে কি, যদি থিটাটা 45 ডিগ্রি হয়, নাহলে কিন্তু গল্পটা পাল্টে যেত, থিটাটা যাতা হলে একটা কিন্তু গল্পটা পাল্টে যেত। যাই হোক, অঙ্কটা কিন্তু বেশ ভালো, বেশ কনসেপচুয়াল অঙ্ক, অনেক কিছু এখান থেকে কিন্তু শিখতে পারা যাবে। বোঝা গেছে, কোথাও পড়েছিল, কোথাও পড়েনি অঙ্কটা। 62 চলে আসি, 62 বলছে 2 কেজি ভরের একটি ব্লককে 10 মিটার উচ্চতা বিশিষ্ট একটি নততল বরাবর ওঠাতে 300 জুল কার্য করতে হয়, তাহলে ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য কত হবে। আচ্ছা, জিটা ধরতে বলেছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, সেকেন্ড স্কয়ার। 2 কেজি ভরের ব্লক, হাইট কত আছে 10 মিটার, তাহলে যে পরিমাণ কৃতকার্য করতে হবে সেটা দুটো কাজে ব্যয়িত হবে, একটা হচ্ছে mgh এর কাজে, আর একটা হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য ফ্রিকশনাল ফোর্স। তাহলে ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য কত না, টোটাল ওয়ার্ক ডান আমাকে দিয়ে দিয়েছে 300 জুল কাজ আমি করেছি। তার মধ্যে mgh কত নিয়েছি, নিচে m হচ্ছে 2, g হচ্ছে 10, আর h কত 10, প্লাস বাকিটাকে খরচ করলো বা বাকিটাকে নষ্ট করলো বলা বেটার, দ্যাট ইজ ঘর্ষণ।
তাহলে ঘর্ষণটা আসবে আমাদের কাছে 300 মাইনাস এটা কত 200 আসছে, টোটাল জিনিসটা 200 আসছে, 2 গুণিত 10 গুণিত 10, ফলে 100 জুল নষ্ট যাচ্ছে ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য করতে গিয়ে। ঠিক আগের অঙ্কটার মতোই 1/3 অংশ, টোটাল যে কাজ করছি তার 1/3 অংশ মানে 300 1/3 অংশ 100, দ্যাট ইজ নষ্ট হচ্ছে ফর ফ্রিকশনাল ফোর্স, আর 200 জুল ওর মধ্যে স্মৃতিশক্তি হিসাবে সঞ্চিত থাকছে। তাহলে উত্তরটা হবে 100 জুল। 100 জুল কোথায় আছে? অপশন ডিতে। এটা কিন্তু মক টেস্টে এসেছিল, মানে মক টেস্ট পেপারে এসেছিল আমাদের বোর্ডের অঙ্ক কিন্তু। 63 নম্বরের প্রশ্ন থেকে এগিয়ে যাচ্ছি। একটি অর্ধগোলাকৃতি মসৃণ পাত্রের গা বেয়ে একটি মসৃণ ব্লককে এ বিন্দু থেকে ছেড়ে দেওয়া হলো বি বিন্দুতে। ব্লকটির ওপর পাত্রের লম্ব প্রতিক্রিয়া বল কত হবে? আচ্ছা, লম্ব প্রতিক্রিয়া বলটার মান জানতে চেয়েছে। চলো, এটা কিন্তু একটু ভদ্রভাবে ঠান্ডা মাথায় করতে হবে। 63 আগের বারে 63তে এসে আমার ভিডিও আটকে যায় এবং 10x জুম হয়ে যায়, তার ফলে আমাকে 64 আর করতেও হয় না, কিছুই না, দুটো ভিডিওতে স্প্লিট হয়ে যায়, কি করা যায় আর। যাই হোক, জীবনে আপস অ্যান্ড ডাউনস থাকে, জাস্ট গল্পটা শোনানোর অর্থ সিম্প্যাথি নেওয়া নয়, তোমাদেরকে শেখানো একটু। যাই হোক, আর যদি তোমরা অলরেডি শিখে থাকো তাহলে খুব ভালো জিনিস, শিখে থাকতেই পারবে। এজ ইজ জাস্ট এ নাম্বার। আমিও তোমাদের কাছে শিখছি, এখনও শিখে যাচ্ছি। যে মানুষ বলে যে আমি সব কিছু শিখে নিয়েছি, তার চেয়ে মূর্খ, গণ্ড মূর্খ কিছু আর নেই, কেউ আর নেই। ওকে, চলো এটা একটু দেখার চেষ্টা করি কীরকম আছে। এরকমভাবে একটা কিন্তু অর্ধগোলাকৃতি পয়েন্ট দেওয়া আছে, এটা মিড পয়েন্ট দেওয়া আছে। আচ্ছা, এটা একটা পয়েন্ট দিয়েছে যেটা হচ্ছে বি, এটা একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে এ। এ পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি আমরা জিরো ধরবো। কি বললাম? জিরো ধরবো। পোটেনশিয়াল এনার্জিকে যে কোনো রেফারেন্স একটা পয়েন্টে তোমাকে জিরো ধরতে হবে। তো আমি এখানে পয়েন্টে জিরো ধরছি, তুমি যদি এখানে পয়েন্টে জিরো ধরতে তাতেও কিন্তু ম্যাথটা হতো, দুশ্চিন্তার কোনো কারণ নেই। এখানে জিরো ধরছি, এরপর থেকে পোটেনশিয়াল এনার্জিটা নেগেটিভ হবে। এর নিচে যত নামবো, জিরোর একটা রেফারেন্স পয়েন্টের নিচে যত যাবো তত পোটেনশিয়াল এনার্জি জিরো হবে। যেমন আমরা ভূমির পোটেনশিয়াল এনার্জি জিরো ধরি, তার ওপরে গেলে পজিটিভ, নিচে গেলে নেগেটিভ, অসুবিধা কিছু কিন্তু নেই। ওকে, তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জি জিরো, এখানে কাইনেটিক এনার্জি কত? এখানে কাইনেটিক এনার্জি কত? অ্যাট পয়েন্ট এ, একে কিন্তু একটা বেগ দিয়ে আমি ছেড়েছি, তাই তো? না, ছেড়ে দিয়েছি জাস্ট, নাকি না কোনো বেগ নেই? আচ্ছা, তাহলে কোনো পোটেনশিয়াল এনার্জি এর মধ্যে নেই। ঠিক করছি কি আমি? এর পোটেনশিয়াল এনার্জি কিছু নেই, এর কাইনেটিক এনার্জিও কিছু নেই। আচ্ছা, কাইনেটিক এনার্জিও নেই। আচ্ছা, অঙ্ক যখন বলছে বা থিওরি যখন সেই জিনিসটা বলছে তখন সেই হিসাবে এগিয়েছে। বি পয়েন্টে আসছি, বি পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি কত হবে? দ্যাট ইজ যে পরিমাণ নামলো, অর্থাৎ এই ডিস্টেন্সটা আমাদেরকে বার করতে হবে। সেটা বার করতে হলে আগে এর উপরে কি কি বল কাজ করছে দেখি। এদিক বরাবর লম্ব প্রতিক্রিয়া বল, তলের সাপেক্ষে লম্বভাবে। আচ্ছা, এদিক বরাবর একটা কাজ করবে, এমজি কোন দিকে কাজ করছে? নিচের দিকে। এই অ্যাঙ্গেলটা কত, বা এর সাথে লম্বভাবে থাকা এই অ্যাঙ্গেলটা কত? যে অ্যাঙ্গেলটা সুবিধা হচ্ছে সেই অ্যাঙ্গেলটা আমরা বার করে নেব। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছে থিটা, এই অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছে থিটা, এইটা থিটা। এটা যদি থিটা হয় ফলে এটাও থিটা, একান্তর কোণ, এটা থিটা। আর এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, তাহলে একটা জিনিস আমাকে বলো যে, আচ্ছা পোটেনশিয়াল এনার্জি পরে বলছি, এটা যদি থিটা হয় তাহলে এইটা কি থিটা? এটা কি থিটা? কারণ বিপ্রতিপবন, এটা থিটা হলে এটাও থিটা, আবার এটা থিটা হলে এর সাথে এ আবার কিন্তু 90 ডিগ্রিতে আছে, ফলে এটা কত দাঁড়ালো? 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার এর সাথে এই জিনিসটার সাথে একটা উপাংশের সাথে অপর যে উপাংশটা আছে সেটাও কিন্তু থিটাতে আছে, মানে 90 ডিগ্রিতে আছে, ফলে এটাকে থিটা হতে হবে। থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা, দেন আগেন থিটা। তাহলে এটা যদি থিটা হয়, এই বরাবর হচ্ছে mg cos থিটা, আর এদিকে বরাবর হচ্ছে mg sin থিটা। আই হোপ জিনিসটা বোঝা গেল। এদিকে বরাবর লম্ব প্রতিক্রিয়া বল। তাহলে আমি যদি একটা জিনিস বলি, কেন্দ্র বরাবর, দেখো জিনিসটা বোঝার চেষ্টা করো, কেন্দ্র বরাবর মেকানিক্স এর জন্য কঠিন লাগে, সমস্ত জিনিসকে একসাথে ধরে বেঁধে তোমাকে কিন্তু নিয়ে যেতে হবে। কেন্দ্র বরাবর লব্ধি বল কত? কেন্দ্র বরাবর লব্ধি বল হচ্ছে, কেন্দ্র বরাবর হচ্ছে n, আর তার উল্টো সাইডে হচ্ছে mg sin থিটা, কেন্দ্র বরাবর হচ্ছে n আর এদিক বরাবর হচ্ছে mg sin থিটা। এখন গল্পটা দাঁড়ালো, এইটাই কি তার মধ্যে mv স্কয়ার বাই r এর সৃষ্টি করবে না? অর্থাৎ এটাই কি অভিকেন্দ্র বলের সৃষ্টি করবে না? অভিকেন্দ্র বল বলে কোনো বল হয় না, জাস্ট লব্ধি বরাবর, কেন্দ্র বরাবর যে লব্ধি বলটা কাজ করছে সেটা কিন্তু অভিকেন্দ্র বলের সৃষ্টি করে। যাই হোক, এই আমরা একটা ইকুয়েশন পেলাম, এটা কাজে লাগবে এনটাকে বার করার জন্য, ঠিক আছে? এনটাকে বার করার জন্য সেটা জানতে গেলে এই যে অ্যাট পয়েন্ট বি, এই বি পয়েন্টে হেঁটে গেল, এই যে অ্যাট পয়েন্ট বি, সেখানে বেগটা কত আমাদেরকে জানতে হবে। আগে দেখি এখানে পোটেনশিয়াল এনার্জি কত। পোটেনশিয়াল এনার্জি হবে, যেহেতু নিচে নেমেছে এই পরিমাণ, এইটা কত হবে? আচ্ছা, এইটা কি আর হবে? হ্যাঁ, ডেফিনেটলি এটা তো আরই হবে না, এটা আর প্রত্যেকটা ব্যাসার্ধ কত হবে? আর এটা যদিও একটু বড় আঁকা হয়ে গেছে, বাট এটাও আর। ওকে, তাহলে এই যে ডিসটেন্সটা, এটা কত? আর, এটা কত? আর।
আবার এটা কত, এটাও আর, আর এটা থিটা, তাহলে থিটা যদি শুয়ে থাকে মানে যেদিকে অ্যাঙ্গেল সেদিক বরাবর থাকে, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে, এই ডিস্টেন্সটা হবে আর কস থিটা, আর কস থিটা। আচ্ছা এই ডিস্টেন্সটা হলো আর কস থিটা, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে, এই ডিস্টেন্সটা এ থেকে বি পয়েন্টের ডিস্টেন্সটা এটা কত, এটা হবে আর সাইন থিটা। দেখো লেখার চেষ্টা করছি, আর সাইন থিটা, আর সাইন থিটা। তাহলে আর থেকে আর সাইন, এটা তো আর সাইন থিটা, তাহলে আর কিছু লাগছেই না তো। ও ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা কত হবে না আর সাইন থিটা। ফলে আমরা কত জানি যে বি পয়েন্টে অভিকর্ষ তো এমজি, আর যে ডিস্টেন্সটা ও নিচে নেমেছে দ্যাট ইজ আর সাইন থিটা, ফলে আর সাইন থিটা। এটা ওর পোটেনশিয়াল এনার্জি, বাট এটা নেগেটিভ নেব। আচ্ছা কাইনেটিক এনার্জি কত, এখানে কত বেগ আছে জানি না, ফলে হাফ এম ভি স্কোয়ার নিয়ে নিচ্ছি, বা ভি ডি স্কোয়ার নিলেও কোনো আপত্তিজনক ছিল না। তাহলে টোটাল এনার্জি অ্যাট পয়েন্ট, টোটাল এনার্জি অ্যাট পয়েন্ট বি, টোটাল এনার্জি অ্যাট পয়েন্ট বি কত দাঁড়ালো, কত দাঁড়াবে এম জি আর, মানে অ্যাকচুয়ালি মাইনাস এম জি আর, কারণ নিচে নেমেছে, মাইনাস এম জি আর সাইন থিটা প্লাস হাফ এম ভি স্কোয়ার। বেশ ভালো জিনিস। আর টোটাল এনার্জি অ্যাট পয়েন্ট এ কত, টোটাল এনার্জি অ্যাট পয়েন্ট এ কত, জিরো, কারণ ওর কাইনেটিক এনার্জিও নেই, ওর পোটেনশিয়াল এনার্জিও জিরো ধরেছি। আচ্ছা জিরো ধরেই কাণ্ডটি হয়েছে। এখন আমি বলতে পারি যে টোটাল এনার্জি অ্যাট পয়েন্ট এ ইকুয়াল হতে হবে টোটাল এনার্জি অ্যাট পয়েন্ট বি। হ্যাঁ স্যার হতেই হবে, কারণ এনার্জি কনজারভেশন হলো, বাইরে থেকে কোনো অসংরক্ষী বলের কোনো কিন্তু প্রভাব নেই। ফলে টোটাল এনার্জি এটা জিরো, টোটাল এনার্জি অ্যাট পয়েন্ট বি সেটা হয়ে যাবে মাইনাস এম জি আর সাইন থিটা ইজ প্লাস হাফ এম ভি স্কোয়ার। ওকে, তাহলে এই পাশে নিয়ে এলে এম জি আর সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। ওকে, এম এম কেটে গেল, আমাদের কাছে ভি স্কোয়ার আমাদের দরকার, কারণ এম ভি স্কোয়ার, এখানে ভি স্কোয়ারের মানটা বসাবো। তাহলে ভি স্কোয়ারের আমাদের কাছে মান চলে এলো টু জি আর সাইন থিটা, টু জি আর সাইন থিটা। এই ভি স্কোয়ারের মানটা এখানে পুট করবো, তবে আমরা কিন্তু এনটা পাবো। দেখো এখান থেকে এন লিখতে পারি যে এনটা হয়ে যাবে এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি সাইন থিটা, এম জি সাইন থিটা। এবার এম ভি স্কোয়ারের মান হচ্ছে টু জি আর সাইন থিটা ডিভাইডেড বাই আর মাইনাস এম জি সাইন থিটা, মাইনাস এম জি সাইন থিটা। আর কেটে গেল, সরি জি কেটে ফেললাম, আর কেটে গেল, আর কেটে গেল। তার মধ্যে করতে হচ্ছে টু এম জি সাইন থিটা মাইনাস এম জি সাইন থিটা, দ্যাট ইজ এম জি সাইন থিটা, এম জি সাইন থিটা। তাহলে আমাদের কাছে এনটা চলে এলো এম জি সাইন থিটা, এনটা চলে এলো এম জি সাইন থিটা, কোনো ম্যাচ করছে এম জি সাইন থিটা, কিন্তু আমাদের কাছে থ্রি এম জি সাইন থিটা চলে আসছে। যে কোথায় ভুল করেছি আমি, কোথায় ভুল করছি, এটা যোগ হবে কি, ওহো এটা যোগ আছে, আমার শেষ পয়েন্টে গিয়ে বলেছে কেন এমনি হয় আমি খুঁজে পাই না। এটা তো প্লাস আছে, এটা প্লাস, ফলে থ্রি এম জি সাইন থিটা। আমিও সেটা একটা জিনিস ভাবলাম যে এই এনটা এই এম জি সাইন থিটার সাথে সমান, মানে কোনো অভিকেন্দ্র বলেই কাজ করছে না, যা হবে এটা কি করে হয়, তাই না? এই এনটা এম জি সাইন থিটার সাথে ডিরেক্ট সমান হতে পারে না, ফলে অপশন ডি ইজ কারেক্ট, অপশন ডি ইজ কারেক্ট, অপশন ডি ইজ কারেক্ট। আর আজকের লাস্ট প্রশ্ন, এটা আশা করি বোঝা গেছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কোন পরীক্ষা এসেছিল না, এটা কোনো পরীক্ষা আসেনি, কিন্তু ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? সময় কত হলো, সময় চলে যায়। আচ্ছা যা হয়েছে হয়েছে, দেখে লাভ নেই হতো, চলো। সময় চলে যায় নদের স্রোতের প্রায়, যে জন বোঝে না তাহার ধিক, শতধিক সোনার ঘড়িতে বাজে টিক টিক টিক। আমার তো সোনার ঘড়ি না, আমার ওই প্লাস্টিকেরই ঘড়ি, কাঁচ আছে ওপরটাতে, সোনার ঘড়ি না। তখন আমি বড়লেও হয়ে যাবো অনেক, তখন আমি সোনার ঘড়ি কিনবো। ওকে, আচ্ছা চলো একটু জল খেয়ে নিই। 64 লাস্ট ম্যাথ, 64 অ্যাট লাস্ট 64 আমরা পৌঁছালাম, সেটাও দুটো ভিডিওতে, কিছু করার নেই। আচ্ছা 64 কি দিয়েছে একটু দেখে নিই আমরা। এম ভরের একটি বস্তু এক্স ওয়াই তলে স্থির অবস্থাতে আছে। আচ্ছা তার প্রাথমিক ভর মানে প্রাথমিক বেগটা কত, 0। মাসটা কত ছিল, এমটা কত, মানে অ্যাকচুয়ালি ক্যাপিটাল এমটা কত, টোটাল মাসটা কত, 4m। আচ্ছা বস্তুটি হঠাৎ বিস্ফারিত হয়ে 3টি টুকরোতে ভেঙে গেল। আচ্ছা এম ভরের দুটো টুকরো ভি বেগ নিয়ে পরস্পরের সমকোণে গতিশীল হলো। ধরে নিচ্ছে এখানে 4m ছিল এক্স ওয়াই তলে, মানে এই এক্স এই ওয়াই এক্স ওয়াই তলে ছিল কোনোখানে। বিস্ফারিত হলে মানে বিস্ফোরণ হলো, এবং বিস্ফারিত হয়ে কি হলো, বিস্ফোরিত হয়ে এম ভরের দুটো বস্তু 4mটা দুটো পার্টে ভেঙেছে, দুটো mm করে, আর আরেকটা হচ্ছে 2m, তাহলে 2 3 4 4m। ঠিক আছে, দুটো mm ভরের বস্তু কি হয়েছে, একে অপরের 90 ডিগ্রি কোণে, তাহলে একটা m যদি এদিকে চলে যায় আর একটা m ডেফিনেটলি এইদিকে চলে গেছে, এইদিক বরাবর চলে গেছে, এদিক বরাবর চলে গেছে, এটাও m এটাও m। তাহলে বলছে আরেকটা কোন দিক বরাবর যাবে, আরেকটা কোন দিক বরাবর, তাই তো, আর সমান বেগ নিয়ে। আচ্ছা এও ভি বেগ নিয়ে চলে গেছে,
এদিক বরাবর, এও ভি বেগ নিয়ে চলে গেছে ওপর দিক বরাবর। তাহলে আরেকটা যে 2m আছে ভারী বস্তুটা, সে কোন দিক বরাবর যাবে? কিছুই করার দরকার নেই, এখানে জাস্ট আমরা এনার্জি কনজারভেশন ল লাগাবো, সরি মোমেন্টাম কনজারভেশন ল লাগাবো, লিনিয়ার মোমেন্টাম, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। আমি যদি বলি প্রাথমিক ওর বেগ কত ছিল, প্রাথমিক বেগ 0 ছিল ভাই। আচ্ছা, 0টাকে 0 i ক্যাপ প্লাস 0 j ক্যাপ লিখতে পারি, অবশ্যই পারি। তাহলে সংঘর্ষের পূর্বে, মানে অ্যাকচুয়ালি বিস্ফোরণের পূর্বে, সংঘর্ষ না, এখান থেকে কারোর সাথে সংঘর্ষ হচ্ছে না, বিস্ফোরণের পূর্বে ভরবেগ, বিস্ফোরণের পূর্বে ভরবেগ, ভর কত? ভরটা হচ্ছে 4m গুণিত বেগটা কত, এটা লিখতে পারি। আর বিস্ফোরণের পরে ভরবেগ, দেখো সংঘর্ষটা বিস্ফোরণের পরে ভরবেগ, স্যার এটা দুটো অ্যাক্সিসে ভাঙলেন কেন? কারণ এটা একটা ভেক্টরের মতো কাজ করছে, ফলে এটা কিন্তু আমাদেরকে বি কেয়ারফুল থাকতে হবে। বিস্ফোরণের পরে ভরবেগ, দেখো সংঘর্ষটা স্থিতিস্থাপক হোক বা অস্থিতিস্থাপক, ভরবেগ কিন্তু সংরক্ষিত থাকবেই। বিস্ফোরণের পরে ভরবেগ কি হবে? পরে হবে একটা মাস গেছে ভি নিয়ে আই বরাবর, তাহলে এম ভি আই ক্যাপ, আর একটা মাস গেছে এম ভি জে ক্যাপ নিয়ে। আচ্ছা, আরেকটা কোন দিকে গেছে আমি জানি না, ওর জাস্ট আমি ক্যাপিটাল ভি ধরলাম, মান বার হবে, নিজের থেকে বার হবে, দ্যাট ইজ 2m ওর মাস, কিন্তু ওর বেগটা কোন অ্যাক্সিস বরাবর কোন দিকে জানি না। এখন লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন ল লাগাবো, লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন ল, অর্থাৎ রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র যদি লাগাই, তাহলে বিস্ফোরণের পূর্বে আর বিস্ফোরণের পরে দুটোই ভরবেগ কিন্তু সমান থাকবে। তাহলে 4 × m × 0 i ক্যাপ, একদম পুরো আরামে করি, কোনো অসুবিধা নেই, ইজিক্যাল টু এম ভি আই ক্যাপ প্লাস এম ভি জে ক্যাপ প্লাস 2m ক্যাপিটাল ভি। এই ভেক্টরটার মান জানি, এটাকে ভেক্টর দিয়ে দিচ্ছি কারণ ভেক্টরই তো ট্রিট করতে হবে অ্যাজ এ ভেক্টর, তাহলে দুটো ভেক্টরের মাঝে যোগ কি করে হবে, তাই না? সেই নিজেও তো একটা ভেক্টর আছে। তাহলে লেফট হ্যান্ড সাইডে 0, রাইট হ্যান্ড সাইডে কি এলো? এম ভি যদি আমি কমন নিই, তাহলে এলো আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2 × m × v ভেক্টর। আচ্ছা, এবার যদি আমি বলি যে 2m v ভেক্টরকে একদিকে রাখবো আর ওই দিকটাতে -m × v × i ক্যাপ প্লাস j ক্যাপ দিয়ে দিলাম। আচ্ছা, mটা কেটে যাবে, হ্যাঁ কেটে যাবে, আর ক্যাপিটাল ভিটা আমাদের কাছে চলে এলো, ক্যাপিটাল ভি ভেক্টরটা চলে এলো, স্মল v/2 i ক্যাপ প্লাস স্মল v/2 j ক্যাপ, বাট আগেটাতে একটা নেগেটিভ, তাহলে নেগেটিভ v/2 i ক্যাপ মাইনাস v/2 j ক্যাপ, মানে নেগেটিভ v/2 i ক্যাপ নেগেটিভ v/2 j ক্যাপ, এই দুটো হবে এর ভেক্টরটা। বাট এর মান জানতে চেয়েছে না, বিস্ফোরণের ফলে উৎপন্ন মোট গতিশক্তি। আচ্ছা, বিস্ফোরণের ফলে উৎপন্ন মোট গতিশক্তি। আচ্ছা, তাহলে এই ভেক্টরটার মান আমাকে বার করতে হবে, দ্যাট ইজ রুট ওভার x অক্ষ বরাবর উপাংশ, দ্যাট ইজ -v/2 তার স্কয়ার, প্লাস y অক্ষ বরাবর উপাংশ -v/2 তার স্কয়ার, দ্যাট ইজ v²/4, দ্যাট ইজ 2 × v²/4, দ্যাট ইজ v²/2, মানে v/√2। এই বেগ নিয়েও কিন্তু এগিয়ে যাবে, ডিরেকশনটা এখানে বলতে চাইছে না। তাহলে টোটাল গতিশক্তি কত এলো, সংস্থার গতিশক্তি কত এলো, সংস্থার গতিশক্তি কত আসবে? আচ্ছা, এর গতিশক্তি কত? এর গতিশক্তি হচ্ছে হাফ m v², এর গতিশক্তি তো, এর তো কোনো ভেক্টর যায় আসে না, হাফ m v², আর এর গতিশক্তি কত আসবে? হাফ × 2m গুণিত v² মানে হচ্ছে v²/2, ফলে এই 2 কেটে গেল, এরও চলে এলো হাফ m v²। তাহলে সংস্থার গতিশক্তি কত হবে? এখানে লিখে দিচ্ছি, ছবিটার দরকার নেই। সংস্থার গতিশক্তি তারপরে বিস্ফোরণের পর সংস্থার গতিশক্তি কত হবে? একটা হাফ m v², দুটো হাফ m v², তিনটে হাফ m v², কত এলো? 3/2 m v², এটা হচ্ছে অপশন বি ইজ কারেক্ট। আর এক্সামটা কোন এক্সামে এসেছিল? AIMPT, এটা আগে নিটের নাম ছিল, অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট, অল PMT না, হ্যাঁ আমি MPT করে দিয়েছি, অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট, এটা আগে নিটের নাম ছিল, এখানে গেল আমাদের 64টা ম্যাথ কমপ্লিট। প্রবলেম সেট 1 এর দিকে আমরা যাব নেক্সট ভিডিওতে। এটা ছিল এমসিকিউর পার্ট বি, কার্য ও শক্তি থেকে। আশা করছি তোমাদের প্রত্যেকটা অঙ্ক বুঝতে ভীষণ সুবিধা হয়েছে, অসুবিধা থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি ডেফিনেটলি উত্তর দেবো, যেমনটা এর আগেও দিয়ে এসেছি।
যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কার্য শক্তির প্রবলেম সেট 1 নিয়ে। জানি না কতগুলো ম্যাথ আছে, জানি না কতগুলো ভিডিওতে স্প্লিট হবে। আশা করছি একটাই ভিডিওতে করার চেষ্টা করবো, যদি না হয় দুটো হবে জোর জোর, তার চেয়ে বেশি না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন পড়াশোনা করতে থাকো। অল দ্য ভেরি বেস্ট ফ্রম আওয়ার বিলাভড অ্যান্ড লিটিল ফ্যামিলি টুইন ফিজিক্স। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।